আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাই, ভাইয়া, কিছু বলতে চান? জি আপনি যদি একটু একটু সময় দেন, আমি একটু 5টা মিনিট ফ্লোর নিতে চাচ্ছি। জি, প্লিজ। আই নো। জি ভাই। জি। সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ, কারণ আপনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকারদের যেভাবে সহযোগিতা করতেছেন, এটা আসলে বলে বা বর্ণনা করে এটা শেষ করা যাবে না। আর এর কারণটা হচ্ছে আমি আসলে আহ, আপনি জানেন যে আমি একটা ব্যাংকে সিনিয়র অফিসারের ফরেন ট্রেডের জন্য পরীক্ষা দিছি, ভাইবা ফেস করছি, সেখান থেকে রিজেকশন হয়েছি। তো যাই হোক, সর্বশেষ আমি এখানে অফিসার হিসেবে অফার লেটার পাইছি। আহ, এটা গতকালকে। তো এই প্ল্যাটফর্মটা না থাকলে হয়তো আমার এটা হইতো না ভাইয়া। আহ, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞ। সৃষ্টিকর্তার উপরও কৃতজ্ঞ, সৃষ্টিকর্তা সর্বশেষ নিরাশ করেন নাই। এতটুকুই আর কি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। মাহমুদ ভাই হচ্ছে, আপনারা যারা আমার সিডিসিএস সেকেন্ড ব্যাচে ছিলেন, মাহমুদ ভাই আমাদের সিডিসিএস সেকেন্ড ব্যাচে জয়েন করা। সিডিসিএস সেকেন্ড ব্যাচে ব্যাচে মাহমুদ ভাই আমাদের সাথে অ্যাড হয়েছে। ভাইয়া, ক্যাশটা ডিডাক্ট হয়েছে না? জি জি ভাইয়া, ও, ও, আমি ক্যাশ থেকেও বের হয়ে যাচ্ছি। মানে এখানে এই ক্যাশ ডেজিগনেশনের জন্য হয়তো বা সিনিয়র অফিসার আমি পাই নাই। কারণ ওকে। আমাকে মানে ওই ব্যাংকের ডিএমডি স্যার 2-3বারই জিজ্ঞাসা করছিল, আপনি এখনো ক্যাশ ডেজিগনেটেড? আমি ওইভাবেই অ্যান্সার দিছি যে স্যার, আমি এখনো ক্যাশ ডেজিগনেটেড, আমাদের ইন্টারনাল পলিসির কারণে বের হতে পারিনি, বাট আমার ডিপ্লোমা দুটোই, আমার একটা 19-এ শেষ হয়েছে আর একটা 21-এ শেষ হয়েছে। বাট আমাদের ইন্টারনাল পলিসির কারণে এখনো বের হতে পারিনি। তো যাক, আল্লাহর রহমতে, আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ। এট লাস্ট আমি অন্য একটা ব্যাংকের মাধ্যমে বের হয়ে যাচ্ছি। ওকে, কংগ্রেচুলেশনস ফ্রম মাই বটম হার্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রফেশনাল কমিউনিটির পক্ষ থেকে আপনাকে কংগ্রেচুলেশনস। হি ইজ দ্য পার্সন হু ইজ এক্সাক্ট এক্সাম্পল অফ স্পিড। কারণ মাহমুদ ভাই হচ্ছে ক্যাশে কাজ করেন। আমার সাথে যখন কথা হয়েছে, পরিচয় হয়েছে লাস্ট 1 ইয়ার, মোটামুটি আগে, 1 ইয়ার না, 8-9 মাস আগে। তো মাহমুদ ভাই হচ্ছে না আমাদের ভাই, সাথে আরো সিডিসি আগে, আমি আরো মনে হয় আগে। আপনার সাথে প্রায় 1.5 বছরের পরিচয়। আচ্ছা। তো ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে, ভাইয়া ক্যাশে কাজ করে, ক্যাশ ডেজিগনেটেড, ক্যাশে কাজ করতে না, ক্যাশ ডেজিগনেটেড। তো ভাইয়া খুবই ড্রিমি যে সিডিসিএস পরীক্ষা দিতে চাচ্ছি, ফরেন ট্রেড নিয়ে কাজ করতে চাচ্ছি, ইজ ইট পসিবল অন মাই পার্ট? তো আমি আসলে তখন বললাম ভাইয়াকে যে ইট ইজ কোয়াইট পসিবল, আপনি ট্রাই করেন, আপনি ট্রাই করেন, আপনি ইনশাল্লাহ হবে। তো শুরুর দিকে যখন শুরু হয়েছে, আমার মনে আছে, শুরুর দিকে 3-4টা ক্লাসের পরে উনি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন যে ভাইয়া, মানে সবকিছু ক্লিক করতে পারিনি, ক্লিক করতে পারছি না, কারণ আমি তো ট্রেডে কাজ করি না, ডকুমেন্ট চিনি না, তারপরে সবকিছু কেন জানি মাঝে মাঝে কিছু জিনিস মাথার উপর দিয়ে যায়। তা আমি সাজেস্ট করলাম যে আপনি একটা রেকর্ডিং 2বার করে শুনেন, ক্লাস করবেন, ক্লাসের পরে একটা রেকর্ডিং 2বার করে শুনবেন। আই এম সো এস্টোনেস্ট যে মাহুদ ভাই সেই কাজটা করেছে প্রপারলি। এবং মনে হয় 10-12টা ক্লাস যাওয়ার পরে সিডিসিএস এর মতো একটা কোচিং এ, যেখানে আমরা ইউসিপি, ইউআরআর, ইনকোটার্মস নিয়ে ডিসকাস করি, যেখানে লটস অফ এক্সপিরিয়েন্স ব্যাংকার আছে, এবিপি, এসএবিপি, ভিপি পর্যন্ত আমাদের ব্যাচে ছিল, আছে, ফরেন ট্রেডের ইনচার্জ আছে, এরকম মানুষকে মানে সুপারসিড করে মাহমুদ ভাই হচ্ছে ওপিনিয়ন দিত। কারণ আমি তো ক্লাসের মাঝখানে বিভিন্ন কোয়েশ্চেন ইস্যুতে ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করি, কে কি চিন্তা করছেন, ওপিনিয়ন দিত, দ্যাট ওয়াজ অ্যামিউজিং। তো তখন আমি মাহমুদ ভাইকে বলছি যে মাহমুদ ভাই, আপনি একটু কন্টিনিউ করেন, ইট ইজ কোয়াইট পসিবল যে দেখবেন যে আপনি বেটার একটা অপশন আপনার জন্য ক্রিয়েট হবে। সো তারপরে মাহমুদ ভাইয়ের সাথে আমাদের প্রমোশন রিলেটেড ইস্যু, সিডিসিএস এক্সাম এখন উনি দেয়নি, বাট হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট সিডিসিএস পরীক্ষার জন্য। কারণ সিডিসিএস পরীক্ষা আসলে ফান্ডিং এর একটা ইস্যু আছে, তারপরে ব্যাংকের একটা ইস্যু আছে, সবকিছু মিলিয়ে আহ, উনি যে ওনার স্পিডটা নিয়ে এগিয়েছে, সেটার রেওয়ার্ডটা হচ্ছে উনি এবার পেয়েছে এখান থেকে। এবং আমি যতটুকু জানি, সেটা হচ্ছে পূবালী ব্যাংকে উনি রিটেন পরীক্ষা দিয়েছে যখন, তখন উনি ফরেন ট্রেডের ফরেন ট্রেডের অফিসার চেয়েছিল, তাই তো? আমি সার্কুলারটা যতটুকু আমি জানি যে ফরেন ট্রেড রিক্রুটমেন্ট ছিল। উনি সেখানে খুব কনফিডেন্স নিয়ে, দো হি ইজ এ ডেজিগনেটেড ক্যাশ অফিসার, উনি খুব কনফিডেন্স নিয়ে, যে ফরেন ট্রেড তো আমি অনেক কিছু জানি, উনি সেখানে অ্যাপ্লাই করেছে, রিটেন পরীক্ষা হয়েছে, রিটেন পরীক্ষা কোয়ালিফাই করেছে, ভাইবা পরীক্ষা দিয়েছে। ভাইবা পরীক্ষায় প্রথম ভাইভাতে পূবালী ব্যাংকে এরকম হয়, আমি ভাইবা দিয়েছি, আমিও এরকম এক্সপিরিয়েন্স
ফেস করেছি। মানে ওনাদের পূবালী ব্যাংক হয় ডিএমডি থেকে শুরু করে এমডি সব একসাথে থাকে, 12-13 জন একসাথে থাকে। আপনার 3-4 মিনিটের মধ্যে আপনার সাথে কথা বলবে, হয় এসপার না হয় ওসপার, হলে আপনাকে ফাইনাল করে ফেলবে, না হলে আপনাকে ডিক্লাইন করে ফেলবে। তো সম্ভবত ওনার প্রথম ভাইভাতে যেহেতু কথা বলতে গিয়ে শুরুই হয়েছে যে আপনি ক্যাশ অফিসার, আপনি কিভাবে ফরেন ট্রেড করবেন, সরি, এই টাইপটা ছিল। বাট শুধুমাত্র ভিতরে ইনার কনফিডেন্সের কারণে হি ওয়াজ ব্যাক, তিনি আবার ব্যাক করেছেন সেখান থেকে, আবার আবার সেকেন্ড ভাইভা বা পরবর্তীতে এখন অফার লেটার নেওয়া। বাট আমি মাহমুদ ভাই, ইট ইজ ইউর গ্রেট অ্যাচিভমেন্ট। হয়তো মনে হচ্ছে যে সিনিয়র অফিসার হলে ভালো হতো, বাট ধরেন এখনকার ব্যাংকের যে ফেনোমেনা, আপনি যে ব্যাংক আছেন সেখান থেকে, পূবালী ব্যাংক ওয়ান অফ দ্য বেস্ট ব্যাংক ইন বাংলাদেশ, এবং শুধুমাত্র ওয়ার্ক এনভায়রনমেন্টের জন্য না, এটা হচ্ছে এমপ্লয়ি বেনিফিটস, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনের জন্য বেস্ট ব্যাংক। সো কিপ ইট আপ, এখান থেকে আপনি কন্টিনিউ করবেন পরের জার্নিটা। ইউ লুক লাইক মি। আমার কিন্তু যে সেম এই সিচুয়েশনটা কিন্তু আমি ফেস করে আসছি, সেম স্ট্রাগলটা আমি ফেস করে আসছি। কোনো একটা ব্যাংকে কোনো একটা সময় আমাকে জিজ্ঞেস করেছে আপনি ক্যাশ অফিসার, আমি চুপচাপ মাথা নিচু করে বলছি যে হ্যাঁ ক্যাশ অফিসার। তো আমার যিনি ভাইবা নিয়েছে উনি আমাকে জিজ্ঞেস করলো, জাকির তুমি বিআইবিএম এ পড়ছো, হোয়াই ইউ আর ক্যাশ অফিসার, তুমি কেন ক্যাশে জয়েন করেছো? তো আমি বললাম যে স্যার আমি জয়েন করেছিলাম তখন। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমরা খুব বেশি কিছু করতে পারবো না, কারণ ক্যাশ ডিডাক্ট করাটা একটা ডিজিগনেশন অফার করা। তো তোমার ক্যাশটা ডিডাক্ট করে দিচ্ছি, তুমি আমার ব্যাংকে চলে আসো। তা আমি আর কোনো কথা বলিনি। আমার মনে আছে 39,000 স্যালারি থেকে 42,000 স্যালারি হয়েছে আমার তখন। মানে 39 থেকে 42, ডেফিনেটলি একটা ব্যাংক চেঞ্জ, এত বড় একটা মার্জ, এত বড় একটা চিন্তা ভাবনা 3,000 দিয়ে হয় না। বাট আমার ভিতরে কাজ করেছে যে আমার ক্যাশ ডেজিগনেশনটা সরেছে। মানে আমি ক্যাশ ডেজিগনেশনকে আন্ডার এস্টিমেট করছি না, বাট আমি আমার একটা ডেজিগনেশন, ক্যাশ ডেজিগনেশনটা সরেছে। বিকজ আপনারা সবাই জানেন ব্যাংকে আমরা কাজ করতে গেলে ব্রাঞ্চ লেভেলে মানে ক্যাশ অফিসার যারা আছে দে আর ফেসিং লটস অফ প্রেশার, মানে মেন্টাল ফিজিক্যাল সব ধরনের প্রেশার প্রেশার ফেস করে। তো আমার কাছে মনে হয়েছে যে ডেজিগনেশনটা চেঞ্জ হওয়াটা মানে এটাই আমার অ্যাচিভমেন্ট। স্টিল দ্যাট ওয়াজ হ্যাপেন্ডেড, এবং সেইখান থেকে মনে হয় ব্যাক টু দ্য পেভিলিয়ন। আমি ওখানে জয়েন করেছি 1.5 মাস, 1 বছর, 2 বছর, কিপ কন্টিনিউ, কিপ কন্টিনিউ, কিপ কন্টিনিউ। নাও আই এম ইন দিস পজিশন। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ডেফিনেটলি এটার পিছনে পিছনে ডেডিকেশন ছিল। মাহমুদ ভাই যে মানে ডেডিকেশনটা কাজ করছে, প্লিজ কিপ ইট কন্টিনিউ। ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে, ইন্ডাস্ট্রিটা অনেক ভালো। আপনি যদি সত্যি করতে রিয়েল মানে জানাশোনার লোক হন, ব্যাংকিং বুঝেন, ডেডিকেটেড হন, হার্ড ওয়ার্কিং হন, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং ইন্টিগ্রিটিটা এনশিওর করতে পারেন আপনার মধ্যে, দেখবেন যে আপনি ইউ হ্যাভ টু বি কল্ড ফ্রম আদার্স। মানে আমি এখন এখানে কাজ করছি, ছোট ব্যাংক, এই ফরেন ব্যাংক, এটা মানে এখনো জিজ্ঞেস করে ফোন দেয়, জাকির কতদিন হয়েছে ওখানে? স্যার মাত্র তো 1.5 বছর হলো, তুমি কি আসবে কিনা, আসলে আমাকে বলো। ছোট ফোন না কিন্তু, অনেক বড় ফোন, ডিএমডি এএমডি লেভেলের ফোন। সো আমি যাচ্ছি না বা মানে চিন্তা করছি না এখন, বাট ইট ইজ গ্রেট অ্যাচিভমেন্ট। এটা কিন্তু আপনার জন্য বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট। কেউ একজন এই কয়দিন আগে, মানে 5-6 দিন আগে, কোন একটা ব্রাঞ্চের এভিপি স্যার ফোন দিলেন, ফোন দিয়ে বলেন যে জাকির এই সার্কুলারটা কোথায় আছে তুমি বলো তো আমাকে। আমি মানে আমি ফিল করেছি এই সার্কুলারটা আমার দরকার, আমি আমার ফরেন ট্রেড অফ ইনচার্জকেও বলি নাই। আমার কাছে মনে হয়েছে সেও বলতে পারবে না, বাট তুমি বলতে পারবে, এই জন্য তোমার কাছে ফোন দিয়েছি, তুমি কোথায় আছে এটা আমাকে দিতে পারবা কিনা। তাই আমি বললাম যে স্যার আপনার সাথে ফোনে কথা বলতে বলতে সার্কুলার আমি দিয়ে দিয়েছি আপনার হোয়াটসঅ্যাপে। দিস ইজ কল্ড দ্য স্পিরিট, প্লিজ কিপ ইট কন্টিনিউ এভরিওয়ান। যাদের যে জায়গা থেকে যতটুকু পসিবল, মানে আপনি ফ্যামিলি, ফিমেলদের ফ্যামিলি ইস্যুস থাকে, ডেফিনেটলি ইউ আর ট্রাইং ইউর লেভেল বেস্ট বাই ইউর ওন ওয়ে। ফ্যামিলি আগে, একটু আগে যেমন আমরা ক্লাস শুরু করার সময় কোনো একজন আপু মানে ফোন ইয়েটা মানে আমাদের রেকর্ডিং এর পার্টটা অন ছিল, বেবি ছিল পাশে কথা বলছিল। মানে আমরা হয়তো অনেকেই মনে করছি যে একজনের মানে উনি তো সাউন্ড অফ করতে পারতেন, বাট ইট ইজ দ্য বিউটি অফ আওয়ার ক্লাস, ইট ইজ দ্য বিউটি অফ আওয়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রি, যে আপনার এটা হচ্ছে মানে ডেডিকেশনের বড় এক্সাম্পল। আপনি বাসায় আছেন, ফ্যামিলি কেওয়াস আছে, ফ্যামিলি বেবি আছে, ওদের পড়াশোনা করছেন, তারা মাঝখান থেকে আপনি টাইম দিয়ে ক্লাস করছেন ভালো কিছুর জন্য। ডেফিনেটলি এইটা অ্যাপ্রিসিয়েটেড, এটা অ্যাপ্রিসিয়েটেড, আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে অনেকেই দেখবেন এই ক্লাস ওই ক্লাস, মানে আমি তো অনেক ধরনের ক্লাসের সাথে ইনভলভ, প্রায় ক্লাসেই দেখা গেল যে কেউ একজন ফ্যামিলি রিলেটেড কথা বলছে, কেউ একজন ইভেন এমনও হয়েছে মানে ও ফ্যামিলি ওয়ার্কারকে বলছে যে তুমি ঘরটা ভালো করে মোছো, মানে খেয়াল করে নাই যে ওনার মানে মানে ওনার স্পিকিংটা ওপেন,
কাজটা এভাবে করো, বাচ্চাকে বলছে, হাজবেন্ডকে বাজার করার কথা বলছে। দিস ইজ দ্য বিউটি অফ আওয়ার ক্লাস। এই জন্য মানে অনেক কিছু, মানে হয়তো মনে হচ্ছে কেউ একজন বলছে যে একটু বিরক্ত হচ্ছে ভাইয়া ক্লাসের মাঝখানে বলছে, বাট এইটা কিন্তু আমাদের জন্য বড় ধরনের সিম্পটম, মানে এটা আমাদের বড় ধরনের ইন্ট্রিগেটের পরিচয় যে আমরা আসলে আমাদের সবকিছুকে বাদ দিয়ে এই জায়গাটাকে স্টেবল করছি, এই জায়গাটাতে ট্রাই করছি। সো সাকসেস হ্যাভ টু বি ডিপেন্ডেন্ট। আপনি যদি ট্রাই করেন, সাকসেসফুল আপনি হবেনই, টুডে অর টুমোরো, এটার সাথে কোনো জাজমেন্ট নাই, আপনি হবেনই। আপনি যতটুকু পরিশ্রম করবেন এটার রিটার্ন আপনি পাবেন। হয়তো যেদিন রিটার্ন মানে যখন আপনি পরিশ্রম করছেন তখন মনে হচ্ছে পাননি, নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই, বিকজ ইট উইল রিপিট, এবং এটা আসবেই, টুডে অর টুমোরো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা ক্লাস শুরু করব। ফর্মালি আমি ক্লাসে আজকে আজকে পাঁচটা লেকচার শিট শেয়ার করেছি। এই পাঁচটা জিনিসকে, এই পাঁচটা শিট আপনাদের আগেও শেয়ার করা আছে, কিন্তু আগের কোনো একটা শেয়ারে কিছু জায়গায় কাস্টমাইজ আছে। কি কাস্টমাইজ আছে আমি সেটা বলে দিচ্ছি। আপনাদের যারা শেয়ার মানে সিনপসিস গুলি প্রিন্ট দেওয়া আছে তাদের প্রিন্ট দেওয়ার দরকার নাই, বাট কেউ যদি মনে করেন যে কোয়াইট সবগুলি ফ্রেশ করে প্রিন্ট দিবেন তাহলে ইট ইজ বেস্ট অপশন, সবাই প্রিন্ট দিতে পারেন। জেনারেল ব্যাংকিং আমাদের টোটাল আজকে এবং আগামীকালকের মানে বুধবারের ক্লাসে আমাদের পার্ট হচ্ছে আমরা জেনারেল ব্যাংকিং, ক্যাশ, ক্লিয়ারিং, মানি লন্ডারিং, এই চারটা জিনিস শেষ করে ফেলবো। অর্থাৎ নেক্সট ফ্রাইডে থেকে আমাদের ক্রেডিটের ক্লাস শুরু হবে। নেক্সট ফ্রাইডে ক্রেডিটের ক্লাস শুরু হবে, এই চারটা পার্ট আমাদের শেষ হয়ে যাবে। তো চারটা পার্টের মধ্যে আমরা এই চারটা পার্টকে পাঁচটা পার্টে ভাগ ভাগ করেছি। পাঁচটা পার্ট মানে হচ্ছে জেনারেল ব্যাংকিং অপারেশন, জেনারেল ব্যাংকিং ল, জেনারেল ব্যাংকিং লর অনেকগুলি পার্ট আমরা কভার করেছি, শুধু রিভিউ করব পুরো জায়গাটা। জেনারেল ব্যাংকিং অপারেশন, জেনারেল ব্যাংকিং ল, ক্যাশ, ক্লিয়ারিং এবং মানি লন্ডারিং, এটা হচ্ছে আমাদের পাঁচটা টপিক। এই পাঁচটা টপিক আমরা 2 দিনের ক্লাসে শেষ করব। আজকের ক্লাসে আমরা তিনটা জিনিস শেষ করব। আজকের ক্লাসে আমরা তিনটা জিনিস শেষ করব। তিনটা জিনিসের মধ্যে এক নাম্বার হচ্ছে জেনারেল ব্যাংকিং অপারেশনটা শেষ করব, ক্যাশ ম্যানেজমেন্টটা রিভিউ করব, ক্লিয়ারিংটা আমরা রিভিউ করে ফেলবো। এই তিনটা জিনিস আমাদের আজকে শেষ হয়ে যাবে। এই তিনটা জিনিস রিলেটেড পাঁচটা শিট আমি জাস্ট একটু আগে আপনাদের গ্রুপে দিয়েছি। যারা মনে করেন যে পুরো সিলেবাসটা আবার রিভিউ করবেন, ভাইয়া একটু এলোমেলো রাখছে, কোন শিট কোথা থেকে পড়বো, এরকম যাদের মনে হচ্ছে তাদেরকে একটু গুছিয়ে দিয়েছি। আমি গোছাচ্ছি কিভাবে, তাদেরকে আমি একদম কোশ্চেন, কয়টা কোশ্চেন পড়ছি আমরা সেটা দিয়ে দিচ্ছি। জেনারেল ব্যাংকিং এবং ক্রেডিট অপারেশনস থেকে, ল অপারেশনস থেকে আমরা সম্ভবত 21টা প্রশ্ন পড়বো। সব সিরিয়াল এখানে দেওয়া আছে, সব সিরিয়াল এখানে দেওয়া আছে। সো যারা এই শিটগুলি প্রিন্ট দিবেন আপনার জন্য কমপ্লিট প্যাকেজ হয়ে গেল, আর কোনো ঝামেলা নাই। তাহলে জেনারেল ব্যাংকিং, এএমএল, ক্লিয়ারিং অ্যান্ড ক্যাশ, এই চারটা পার্ট থেকে আমার শুধুমাত্র এমসিকিউ শিটটা দেওয়া বাকি থাকবে। লর যে পার্টটা আছে, লর যে শিটটা, এটা আমি কম্পাইল করে এখনো দেই নাই আপনাদেরকে, আমি রাতে কাজ করে হয়তো রাতের মধ্যেই দিয়ে দিব, না হয় সকালে আপনারা পাবেন। লর যে পার্টটা, লোয়ার এএমএল এর শিটটা আমি আবার কাস্টমাইজ করে দিব, কোয়েশ্চেন সিরিয়াল দিয়ে দিব। জেনারেল ব্যাংকিং শিটে জেনারেল ব্যাংকিং শিটে আপনারা এক থেকে যে সিরিয়াল পাবেন সেই সিরিয়ালের প্রশ্নগুলি পড়বেন, এবং কোনো জায়গায় কোনো চেঞ্জ আছে কিনা সেটা আমি এখন আলোচনার সময় বলবো, যে এখানে এই চেঞ্জটা আছে, এখানে এই চেঞ্জটা আছে, সেটা একটু দেখে নেবেন। প্রথমে একদম একদম জেনারেল ব্যাংকিং এর 1 নম্বর শিট, শিট নাম্বার 1। এখানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, আমাদের যত ধরনের ব্যাংক আছে সবগুলি ব্যাংক বলতে কি বোঝায়, তারা কিভাবে কাজ করে, আমরা ডে 1 রেকর্ডিং যাদের সবার কাছে আছে, ডে 1 রেকর্ডিং আমরা এই কোয়েশ্চেনটা পড়েছি। সেন্ট্রাল ব্যাংক কাকে বলে, কমার্শিয়াল ব্যাংক কাকে বলে, শিডিউল ব্যাংক, নন শিডিউল ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলতে কি বোঝায়, ইসলামী ব্যাংক বলতে কি বোঝায়, মার্চেন্ট ব্যাংক এবং ইনভেস্টমেন্ট ব্যাংক বলতে কি বোঝায়, তাদের মধ্যে পার্থক্য, এবং বিভিন্ন ধরনের থিওরি আমরা এখানে আলোচনা করেছি। এই প্রশ্নে আমাদের তিনটা ইম্পর্টেন্ট পার্থক্য রয়েছে, তিনটা ইম্পর্টেন্ট পার্থক্য টাইপের ডিসকাশন রয়েছে। একটা হচ্ছে ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে পার্থক্য কি আমরা আলোচনা করেছি। ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের মধ্যে পার্থক্য কি আমরা আলোচনা করেছি। ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের মধ্যে পার্থক্য কি, এটা ইসলামী ব্যাংকার হইতে হবে এমন না, এটা কনভেনশনাল ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মার্চেন্ট ব্যাংক এবং ইনভেস্টমেন্ট ব্যাংক বলতে কি বোঝায়, তাদের মধ্যে পার্থক্য কি, আমরা এই তিনটা পার্থক্য এবং শিডিউল ব্যাংক, নন শিডিউল ব্যাংক, কোন ব্যাংক কিভাবে কাজ করে সেগুলি নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমাদের ডে 1 এর লেকচার শিটে রয়েছে। শুধুমাত্র যারা পুরনো শিটটাই ক্যাপ্ট করতে চান, রাখতে চান, তাদের জন্য শুধুমাত্র এতটুকু জিনিস আমরা নতুন করে অ্যাড করেছি, শুধুমাত্র এতটুকু জিনিস আমরা নতুন করে অ্যাড করেছি, শুধুমাত্র এতটুকু জিনিস।
আর সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি বা সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে যে ব্যাংকটা আমরা মানে ইনকর্পোরেট হয়েছে, যেহেতু এখনো এটা নাল এন্ড ভয়েড হয়নি বা এটা গভর্নমেন্টও বলছে এটাকে কন্টিনিউ করবে, সো ইট ইজ স্টিল লাইভ ইন আওয়ার মানে ব্যাংকিং ইন্ডাস্ট্রি। সো এইটুকু জিনিস আমাদের নতুন শীটটা অ্যাড হয়েছে, যেটা পুরনো শীটে নাই। সো কেউ যদি মনে করেন পুরনো শীটে এটাকে অ্যাড করে দিবেন, ইটস আপ টু ইউ। আর নতুন শীট প্রিন্ট দিলে এটাতে কোনো সমস্যা নাই। এটা আমরা আপডেট করেছি, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এটা, যে কোন ব্যাংকগুলিকে মার্চ করা হয়েছে, সেখানে অথরাইজ ক্যাপিটাল কত ধরা হয়েছে, পেইড আপ ক্যাপিটাল কত ধরা হয়েছে, অথরাইজ ক্যাপিটালের মধ্যে গভর্নমেন্ট কতটুকু দিচ্ছে, ডিপোজিটারদের কাছ থেকে কতটুকু নেওয়া হচ্ছে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 1 নম্বর কোয়েশ্চেনে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক এবং এর ফাংশন। আপনারা যারা মার্কেন্টাইল ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংকের আলাদা আপনাদের একটা পার্ট আছে। আসলে আলাদা পার্ট, সেন্ট্রাল ব্যাংকের আলাদা পার্ট হিসেবে আমরা আসলে 3টা প্রশ্ন পড়বো আপনাদের জন্য। আমরা এরপরে আপনাদের জন্য এইটার বাইরে আর 2টা প্রশ্ন পড়তে হবে, জেনারেলের বাইরে সেন্ট্রাল ব্যাংকের আর 2টা প্রশ্ন পড়তে হয়। একটা এই প্রশ্নটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক এবং এটার ফাংশন কি। ফাংশন নিয়ে আমরা আলোচনা করেছি, আপনাদের ওভারভিউ নিয়েছি, আপনারা বলেছেন, আমরা কথা বলেছি। এর বাইরে সেন্ট্রাল ব্যাংকের আর মাত্র শুধু একটা প্রশ্ন আপনাদের এডিশনালি পড়তে হবে। এখানে প্রশ্নটা বড় হচ্ছে বলে আমি এটা এখানে দেই নাই, কিন্তু এখানে দিয়ে দিলেও হয়ে যেত। সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ক্রেডিট অপারেশনটা কিভাবে কন্ট্রোল করে, এটা পরীক্ষায় আসে। সেন্ট্রাল ব্যাংক ক্রেডিট অপারেশনটা কিভাবে করে, অর্থাৎ কোন একটা দেশের ক্রেডিট ম্যানেজমেন্টের কাজটা সেন্ট্রাল ব্যাংক কিভাবে করে। রেপো, রিভার্স রেপো, এগুলি আমাদের শর্ট নোটের একটা শীট দিব আমরা, সেই শীটটাই আমরা সেগুলি পয়েন্ট আউট করে দিব। সো সেন্ট্রাল ব্যাংক মিলে মূলত 2টা প্রশ্ন থাকে, একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের ফাংশন এবং সেন্ট্রাল ব্যাংক ক্রেডিট কিভাবে কন্ট্রোল করে। এইটা, এই 2টা প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের জন্য মেইন পয়েন্ট। কিন্তু আমরা আসলে সেন্ট্রাল ব্যাংকের ওভারঅল সবার জন্য সেন্ট্রাল ব্যাংকের ফাংশনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ফাংশনটা মোটামুটি পড়লেই হয়ে যায়। এই ফাংশন থেকে অনেক সময় আলাদা করে 2 নাম্বার 3 নাম্বারের প্রশ্ন আসে, সেটা হচ্ছে কারেন্সি ইস্যু অ্যান্ড ম্যানেজমেন্ট, সেন্ট্রাল ব্যাংক কিভাবে কারেন্সি ইস্যু অ্যান্ড ম্যানেজমেন্ট করে। তারপরে গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কিভাবে কাজ করে, লেনদেনের শেষ আশ্রয়স্থল হিসেবে কিভাবে কাজ করে, গভর্নমেন্ট মানে লেন্ডার অফ লাস্ট লাস্ট রিসোর্ট হিসেবে কিভাবে কাজ করে, সেটাও পরীক্ষায় আসে। ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকের ফাংশনগুলি আলোচনা করো, কমার্শিয়াল ব্যাংকের ফাংশনগুলি আলোচনা করো। কমার্শিয়াল ব্যাংক কি কি কাজ করে, কিভাবে কাজ করে, আমরা এটা আলোচনা করেছি এবং এটা আমরা আপনাদেরও মানে ওপিনিয়ন নিয়েছি। সেন্ট্রাল কনভেনশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংকের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা আমাদের ডে 1-এর যে রেকর্ডিংসটা আছে, সেই রেকর্ডিংসে আমরা এটা ডিটেইলটা পাবো ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 2, জেনারেল ব্যাংকিং এর কোর কোয়েশ্চেন। ব্যাংকার এবং কাস্টমার রিলেশনশিপ বলতে কি বোঝায়, এটা কয় ধরনের রিলেশনশিপ আসলে ক্রিয়েট হয়। এই শীটটা এই কোয়েশ্চেনটার জন্য স্যার, বেস্ট, এই শীটটা স্যার, এই একটা কোয়েশ্চেনের জন্য প্রশ্ন বেস্ট। ছিল। জি জি জি, প্লিজ। স্যার, ওই যে যেটা বললেন যে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক যেভাবে ক্রেডিট কন্ট্রোল করে, এটা কি ওই যে কোম্পানি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের যেটা আছে ওইটা লিখলেও কি হবে স্যার? না না লোন না 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 না, ওইটা হবে না? সেন্ট্রাল আচ্ছা। ব্যাংক কিভাবে এইটা, আচ্ছা আমি একটা কাজ করি, অন্যদের জন্য এটা জানা দরকার যে সেন্ট্রাল ব্যাংক কিভাবে আসলে ক্রেডিটটাকে কন্ট্রোল করে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা আলাদা প্রশ্ন, সেন্ট্রাল ব্যাংক কিভাবে আহ, মানে ক্রেডিটটাকে কন্ট্রোল করে। আমি জাস্ট একটু একটা সেকেন্ড, আমি একটু দেখাই আসি এটা, তাহলে এটা শিটে অ্যাড করে দিলে আপনাদের জন্য যারা মানে এটা রেগুলার ব্যাচে যারা আছে তাদের জন্য একটু এক্সেপশনাল কোয়েশ্চেন, বাট এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে আপনার বোঝার জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার বললে আমি এই শিটটার এই পার্টটা অ্যাড করে দিব। একটু অ্যাড করে দিন স্যার তাহলে। প্রশ্নটা হচ্ছে আপনাদের যে প্রশ্নটা আসছে সে আসবে মানে সেন্ট্রাল ব্যাংক, হাউ সেন্ট্রাল ব্যাংক ইন বাংলাদেশ শুড কন্ট্রোল ক্রেডিট, সেন্ট্রাল ব্যাংক ক্রেডিটকে কিভাবে কন্ট্রোল করে, মানে আমাদের সারা দেশের অন্যান্য ব্যাংকগুলির ক্রেডিটকে তারা কিভাবে কন্ট্রোল করে, এই হচ্ছে প্রশ্নটা বা এটা হচ্ছে তার উত্তর। ক্রেডিট কন্ট্রোল মেথড, সেন্ট্রাল ব্যাংক ক্রেডিট কন্ট্রোল করে আসলে 2টা মেথডের মাধ্যমে, একটা হচ্ছে কোয়ান্টিটিভ মেথড আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ মেথড। কোয়ান্টিটিভ মেথড মানে যেটা সংখ্যা ভিত্তিক মেথড, সংখ্যা কমিয়ে বাড়িয়ে, অর্থাৎ ফাইনান্সিয়াল ডেটাকে চেঞ্জ করে। আর কোয়ালিটেটিভ মেথড মানে হচ্ছে যে মেথডটা সংখ্যা পরিবর্তন করে না,
এটা ইনার পার্ট অথবা কারো ক্যারেক্টার, কারো কথাবার্তা, চালচলনের পরিবর্তন করে যেই ক্রেডিট কন্ট্রোলের ব্যবস্থা করে সেটা হচ্ছে কোয়ালিটেটিভ মেথড। কোয়ান্টিটিভ মেথড হচ্ছে তিনটা, একটা হচ্ছে ব্যাংক রেট চেঞ্জ করা, ওপেন মার্কেট অপারেশন করা, ক্যাশ রিজার্ভ রেশিও চেঞ্জ করা। আপনারা জানেন যেহেতু আমরা আগের কোনো না কোনো জায়গায় ব্যাংক রেট, ক্যাশ রিজার্ভ রেশিও এগুলি আলোচনা করেছি, এবং ওপেন মার্কেট অপারেশন এটাও আমরা আলোচনা করেছি। এটা আসলে রেপো এবং রিভার্স রেপো নিয়ে আলোচনা। এই তিনটা ওয়েতে সেন্ট্রাল ব্যাংক ক্রেডিট কন্ট্রোল করে। এখানে সেন্ট্রাল ব্যাংক যে কাজটা করে সেটা হচ্ছে ব্যাংক রেট চেঞ্জ করে সেন্ট্রাল ব্যাংক ক্রেডিট কন্ট্রোল করতে পারে। কিভাবে? ব্যাংক রেট হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলি যখন সেন্ট্রাল ব্যাংক থেকে কোনো টাকা ঋণ নেয় তখন সেন্ট্রাল ব্যাংক এটার এগেনস্টে যে ইন্টারেস্টটা নেয় সেটাকে বলা হয় ব্যাংক রেট। ধরেন আপনার এখন লোন দেওয়া দরকার, আপনার টাকা দরকার, একটা কমার্শিয়াল ব্যাংক, সে সেন্ট্রাল ব্যাংক থেকে ফান্ড নিবে, সেন্ট্রাল ব্যাংক থেকে সে 100 কোটি টাকা ফান্ড নিবে। সেন্ট্রাল ব্যাংক তো সাধারণত ওই ফান্ডটা দিবে তাকে ব্যাংক রেটে। ব্যাংক রেট হচ্ছে এখনকার রেট অনুযায়ী 4%। ওকে ফাইন। এরকম সেন্ট্রাল ব্যাংক থেকে আরো 10টা ব্যাংক লোনের প্রপোজাল দিচ্ছে যে আমার টাকা দরকার, আমার টাকা দরকার, আমার টাকা দরকার। এখন সেন্ট্রাল ব্যাংক চিন্তা করছে, কারণ কমার্শিয়াল ব্যাংক আসলে এই টাকাটা নিয়ে মেইন মোটো হচ্ছে তারা লোন দিবে। এখন সেন্ট্রাল ব্যাংক চিন্তা করছে সবাইকে যদি ঢালাওভাবে এত টাকা দিয়ে দেই তাহলে তো দেশে লোনের ভলিউমটা বেড়ে যাবে, এটা আমার কন্ট্রোল করা দরকার। তাহলে কন্ট্রোল করব কিভাবে? আমি চট করে সেন্ট্রাল ব্যাংক ব্যাংক রেটটা বাড়াই দিবে, ব্যাংক রেটটা বাড়াই দিবে। ব্যাংক রেট সেন্ট্রাল ব্যাংক বলবে যে আগে 4% ছিল, এখন ব্যাংক রেটটা হচ্ছে 5% বা 5.5%। অন্য ব্যাংকগুলি, যে ব্যাংকগুলি লোন নিতে চাচ্ছে, তখন তারা একটু নড়ে চড়ে বসবে যে না, 4% ছিল, ভালো ছিল, 5.5-6 হইলে তো আমার আসলে মার্জিন থাকবে না, দেখি যতটুকু না নিলেই নয় ততটুকু নেই। মিনস হোয়াট? কন্ট্রোল করে ফেলছে। সবাই তখন ঢালাওভাবে আর নিবে না। রিভার্স ঘটনা ঘটতে পারে। ধরেন এমন হলো সেন্ট্রাল ব্যাংক চিন্তা করছে যে মার্কেটে প্রচুর পরিমাণ মানে মার্কেটের যে পরিমাণ লোন আছে সেই পরিমাণ ভলিউমটাকে বাড়াইতে হবে। লোন কম আছে, লোনের ভলিউমটা বাড়াইতে হবে। সেন্ট্রাল ব্যাংক যখন চট করে বলবে ব্যাংক রেটটা কম, 4-এর চেয়ে কম দিয়ে দিবে, তখন যে ব্যাংকের লোন নেওয়া দরকারও না তারাও লোন নেবে। রেট কম হলে অসুবিধা কি, নিয়ে নিলাম। নিয়ে তখন তারা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিতে যাবে, তার মানে মার্কেটে তখন ক্রেডিটের ভলিউমটা অটোমেটেড বেড়ে যাবে। সো ব্যাংক রেট কম বেশি করে সেন্ট্রাল ব্যাংক ক্রেডিটটাকে কম বেশি করতে পারে। সেকেন্ড হচ্ছে ওপেন মার্কেট অপারেশনস, মানে হচ্ছে রেপো এবং রিভার্স রেপো। আমরা জানি বা আমরা কমার্শিয়াল ব্যাংকগুলি যখন সেন্ট্রাল ব্যাংকের কোনো কমার্শিয়াল পেপার অথবা ফাইন্যান্সিয়াল ডেট কিনি তখন সেটা রেপো রেটে কিনি, আবার সেন্ট্রাল ব্যাংকে যখন সেটা বিক্রি করি তখন সেন্ট্রাল ব্যাংক সেটা রিভার্স রেপো রেটে নেয়। তাহলে সেন্ট্রাল ব্যাংক যখন চিন্তা করে যে মার্কেটে টাকা বেশি রাখা দরকার, ব্যাংকগুলির কাছে টাকা বেশি রাখলে ব্যাংকগুলি মার্কেটে লোন দিবে বেশি, তখন সেন্ট্রাল ব্যাংক কি করে? রেপো রেটটা কমায় দেয়। বলে যে তুমি আমার ব্যাংক, আমার এখান থেকে যদি ফাইন্যান্সিয়াল কোনো পেপার কিনো, কমার্শিয়াল পেপার কিনো, এটার কিন্তু রেট কম এখন। তো রেট কম হলে ব্যাংক চিন্তা করবে গভর্নমেন্টের মানে সেন্ট্রাল ব্যাংক থেকে আমি কমার্শিয়াল পেপার কিনে কি লাভ, আমি মার্কেটে লোন দিয়ে দিই, তার মানে লোনের ভলিউমটা বেড়ে যাবে। সেম উল্টা ভাবে যদি সেন্ট্রাল ব্যাংক চিন্তা করে যে মার্কেট থেকে লোনটা কমাতে হবে, তখন রিভার্স রেপো রেটটাকে কনভার্ট করে সে হচ্ছে মার্কেটের ক্রেডিট পলিসি, ক্রেডিট স্ট্রাকচারটাকে ব্যালেন্স করে। ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর, আমরা আলোচনা করেছি, লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম সিআরআর নিয়ে। সিআরআর এ আমরা যেটা আলোচনা করেছি যে ক্যাশ রিজার্ভ রেশিও, আপনি যত ডিপোজিট থাকবে তার একটা নির্দিষ্ট অংশ ক্যাশ আকারে রাখতে হবে, যেটাকে আমরা 4% বলি। এখন গভর্নমেন্ট চিন্তা 4% রাখা মানে 96 টাকা আপনার হাতে ওপেন থাকে। 100 টাকার মধ্যে গভর্নমেন্ট যদি 4 টাকা ক্যাশ আকারে রেখে দেয়, বাকি 96 টাকা আপনার হাতে থেকে যায়। কিন্তু আপনার এই টাকাটা দিয়ে আপনি লোন দিতে পারবেন মার্কেটে। এখন গভর্নমেন্ট চিন্তা করছে মার্কেটে প্রচুর পরিমাণে অনেক বেশি লোন, লোনটা কমাতে হবে। চট করে সেন্ট্রাল ব্যাংক বলবে ব্যাংক এখন আর ক্যাশ রিজার্ভ রেশিও 4% না, এটা 6%। তার মানে কি হলো, আগে যেখানে আপনি 96 টাকা লোন দিতে পারতেন, এই ক্যাশ রিজার্ভ রেশিওটা চেঞ্জ করার কারণে আপনি 94 টাকা লোন দিতে পারবেন, 6 টাকা কমে গেল। রিভার্স হতে পারে, মার্কেটে যদি সেন্ট্রাল ব্যাংক চিন্তা করে লোন আরো বাড়ানো দরকার, তখন ক্যাশ রিজার্ভ রেশিওটা কমিয়ে দিবে, বলবে যে 3% রাখেন। তাহলে 3% রাখলে 100 টাকার মধ্যে 97 টাকা লোন দেওয়ার অপশন ক্রিয়েট হয়ে যায়। আমি 100 টাকা ঘটনাটা বলছি, বাট ইট উইল 10,000 লাখও হতে পারে। 10,000 কোটি টাকা হলে বুঝেন ভলিউমটা কত হয়। সো গভর্নমেন্ট এই তিনটা ওয়েতে সেন্ট্রাল ব্যাংক আমাদের সারা দেশের বা ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্রেডিটটাকে কন্ট্রোল করে। এটা গেল কোয়ান্টিটিভ জাজমেন্ট। কোয়ালিটেটিভ জাজমেন্টের মধ্যে ক্রেডিট রেশনিং করা, আমি এই লোনটা দিব কি দিব না। যদি দেখি যে সেন্ট্রাল ব্যাংক যে লোন দেওয়া উচিত,
তাহলে এটাকে আমি এম্পাসাইজ করবো, অ্যাপ্রিসিয়েট করবো। যদি যে দেওয়া উচিত না, তাহলে আমি এটার মধ্যে বিভিন্ন পয়েন্ট আউট করবো, পয়েন্ট আউট করে সেটাকে আমি স্থিমিত করব। 2 নম্বর, মার্জিন রিকোয়ারমেন্ট বিভিন্ন এলসি, বিভিন্ন লোন পোর্টফোলিওতে বা কোলেটারাল ইস্যুতে আমি যদি রিকোয়ারমেন্ট হাই করে দিই, তখন লোনের ভলিউমটা অটোমেটেড কমে যাবে, আর ভলিউমটা লো করলে ভলিউম অটোমেটেড বেড়ে যাবে। মোরাল সাসেশন, মোরাল সাসেশন মানে হচ্ছে আপনি মানসিকভাবে তাকে বোঝানো, ভাই তুমি যে লোন নিচ্ছ, তুমি এই প্রজেক্টের জন্য লোন নিচ্ছ, প্রজেক্ট ঠিক আছে কিনা দেখো, প্রজেক্ট নিলে কিন্তু আবার ইন্টারেস্ট আসবে প্রতি মাসে, তো দিতে পারবা কিনা হিসাব নিকাশ করো, কোনো ঝামেলা হইলে কি করবা। এভাবে বোঝানোর পরে সে যদি বলে যে না ভাই আমার কোনো অসুবিধা নাই, লোন দিলাম, মোরাল সাসেশন করলে তার মাথার ভিতরে কাজ করে যে আমার আসলে এটার ইনস অ্যান্ড আউটস কি, এবং এটা আমার ব্যাক সাইডের হিস্ট্রিগুলি কি, এটা লুফলগুলি কি ক্লিয়ারলি বুঝতে পারে। তো এটা হচ্ছে ক্রেডিট কন্ট্রোলের মেকানিজম। আমি প্রশ্নে অ্যাড করে দিব এটা, যারা মনে করবেন যে ভাই এটা পড়বো, পড়তে পারেন। ইট ইজ ইন্টারেস্টিং থিং ফর অল, বিকজ আমি আসলে মানি সাপ্লাই, মানি মার্কেট সেন্ট্রাল ব্যাংক কিভাবে কন্ট্রোল করে, এটা বোঝার জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। বাট আপনাদের জেনারেল এক্সামের জন্য ক্রেডিট পার্টের জন্য অনেকে অনেক সময় দিয়ে দেয়, বাট এটা লেস ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ইট ইজ গুড কোয়েশ্চেন, বাট পরীক্ষা আসার জন্য এটা লেট ইম্পর্টেন্ট। বাট কেউ যদি সেন্ট্রাল ব্যাংক অপারেশন রিলেটেড সিলেবাসে স্পেশালি লেখা থাকে, তাদের জন্য আবার এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হবে। আমরা ছিলাম এই জায়গাটাতে, আমরা ছিলাম 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আমরা, যে ব্যাংকার এবং কাস্টমারের এক নাম- রিলেশনশিপ বলতে কি বোঝায়। আর একটু স্যার, আরেকটা প্রশ্ন একটু বিরক্ত করি। 1 নম্বরে আরেকটা একটু কোশ্চেন আছে স্যার। জি, স্যার, মার্চেন্ট ব্যাংক আর ইনভেস্টমেন্ট ব্যাংকটা যদি আরেকটু ক্লিয়ার করে দেন। আচ্ছা। মার্চেন্ট আর ইনভেস্টমেন্ট। মার্চেন্ট ব্যাংক এবং ইনভেস্টমেন্ট ব্যাংক এটা সাধারণত পিও, এসপিও, এসও লেভেলে এক্সামে আসবে না, এটা আসবে এভিপি লেভেলের এক্সামের জন্য। মার্চেন্ট ব্যাংক এবং ইনভেস্টমেন্ট ব্যাংক ঠিক হচ্ছে আছে স্যার। দুইটা আলাদা ধরনের ব্যাংক। এটা সাধারণত আমাদের ব্যাংকগুলির উইং হিসেবে কাজ করে। এই উইং এর ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংক 4টা স্পেশাল কাজ করে। মার্চেন্ট ব্যাংক আর ইনভেস্টমেন্ট ব্যাংক মূলত শেয়ার রিলেটেড ইস্যুস গুলিতে কাজ করে। মার্চেন্ট ব্যাংকে 4টা কাজ করে, ওরা হচ্ছে ইস্যু ম্যানেজমেন্টে কাজ করে, ইস্যু মানে শেয়ার ইস্যু করার কাজ করে, আন্ডার রাইটিং রাইটার হিসেবে কাজ করে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে, এবং কর্পোরেট অ্যাডভাইজারি সার্ভিস প্রদান করে। কেউ যদি মার্চেন্ট ব্যাংকের সাথে এই 4টা ওয়ার্ড মনে রাখেন, তাহলে মার্চেন্ট ব্যাংকের ডেফিনেশন বা পরীক্ষা যা লেখা দরকার আপনার লেখাটা ক্লিয়ার হয়ে যাবে, আপনি লিখে ফেলতে পারবেন। এই 4টা কাজ আসলে কি করে, ইস্যু ম্যানেজমেন্ট কি করে? ইস্যু ম্যানেজমেন্ট হচ্ছে কোনো ব্যাংক অনেক সময় ক্যাপিটাল বাড়ানোর জন্য শেয়ার ইস্যু করতে পারে। তাহলে শেয়ার ইস্যু করতে গেলে তারা নিজেরা শেয়ার ইস্যুর যে প্রকিউরমেন্ট আছে তারা নিজেরা এটা করতে পারে না বা করা, এটা অনেক ধরনের ক্লামজি এবং অনেক ধরনের প্রসিডিউর ইস্যু। তো এইটার জন্য স্পেশাল যারা অ্যাসাইন থাকে তারা হচ্ছে মার্চেন্ট ব্যাংক। আপনি আপনার মার্চেন্ট ব্যাংকের যে উইং আছে, আপনার ব্যাংকেরই মার্চেন্ট উইংকে অথবা অন্য ব্যাংকের মার্চেন্ট উইংকে যদি বলেন যে আমি 10,000 শেয়ার ইস্যু করতে চাচ্ছি, তুমি একটু আমার ইস্যুর টোটাল প্রসেসটা করে দাও, তারা একটা কমিশনের বেসিসে আপনার টোটাল প্রসেসটা করে দিবে। এটা হচ্ছে শেয়ার ইস্যু ম্যানেজমেন্ট। সেকেন্ড হচ্ছে আন্ডার রাইটিং প্রসেস। আন্ডার রাইটিং প্রসেস মানে হচ্ছে মার্চেন্ট ব্যাংক অনেক সময় বলে, অনেক সময় অনেক ব্যাংক আছে না যে শেয়ার ইস্যু করার পর তারা লিটল বিট কনফিউশন থাকে যে আমার শেয়ারটা মার্কেটে সেল হবে কিনা। তখন মার্চেন্ট ব্যাংকগুলি বলে যে তুমি 10,000 শেয়ার যেটা ইস্যু করছো সেটা তুমি ইস্যু করো, আমি এসিওর দিচ্ছি যে তোমার যতটুকু সেল হবে মার্কেটে, অতটুকুর বাকি অংশটুকু আমি কিনে নিব, আমি ইনভেস্ট করব। এটাকে বলা হয় আন্ডাররাইটিং প্রসেস করে। তার মানে আন্ডাররাইটিং যখন করে, সেটা যে কোনো একটা ইস্যুইং ব্যাংক যে শেয়ার ইস্যু করে তার জন্য একটা বড় ধরনের কনফিডেন্স যে যারা ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে কাজ করছে তারাই আবার অবিকৃত শেয়ারটা কিনে নেবে, অবিকৃত শেয়ারটা কিনে নেবে, সেম রেটে কিনবে, কিন্তু সেখানে তারা একটা ডিসকাউন্টিং পায়। পোর্টফোলিও ম্যানেজমেন্ট মানে হচ্ছে মার্চেন্ট ব্যাংক বিভিন্ন কাস্টমারের নানা ধরনের শেয়ার অথবা নানা ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস গুলিকে অ্যাকুমুলেট করে তাকে ডিসিশন মেক করতে সহযোগিতা করে। যেমন প্রাণ আরএফএল, ম্যাগনা গ্রুপ, তারপরে যমুনা গ্রুপ, হাজার মানে শ রকমের প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে। তাদের পোর্টফোলিওতে কোন দিকে ইনভেস্টমেন্টে যাবে, কোন দিকে যাবে না, কোন দিকে কি করবে, এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য তারা যে কোনো মার্চেন্ট ব্যাংকের
হেল্প নেয়। ছোট ছোট অনেক কোম্পানি আছে যারা এই 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 মানে মার্চেন্ট ব্যাংকের হেল্প নিয়ে তাদের পোর্টফোলিওটা প্রপার ওয়েতে সাজায়। পোর্টফোলিওতে প্রপার ওয়েতে সাজা মানে হচ্ছে তারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসটা নেয় যে আমি আসলে এখন এই কোম্পানির শেয়ার কিনতে চাচ্ছি, কিনবো কিনা, এটা আমার ঠিক হবে কিনা, অথবা আমি নতুন করে এই প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করতে চাচ্ছি, এটা মার্কেটে চলবে কিনা, এই টাইপের। অ্যান্ড ফোর্থ হচ্ছে কর্পোরেট অ্যাডভাইজারি সার্ভিস প্রোভাইড করে। তারা হচ্ছে কর্পোরেট অ্যাডভাইজারি সার্ভিস করে, কাস্টমারকে সার্ভিস মানে অ্যাডভাইস প্রদান করে যে আপনার এটা করা উচিত, এটা করা উচিত না। এটা চারটা কাজ মার্চেন্ট ব্যাংক করে। আর ইনভেস্টমেন্ট ব্যাংক এই চারটা কাজের সাথে মূলত রিলেটেড থাকে, বাট তারা কোনো একটা কোম্পানির আইপিও ইস্যু করার কাজে তারা রিলেটেড থাকে। এবং কোনো একটা কোম্পানি যদি লং টার্ম কোনো ইনভেস্টমেন্টে ইনভলভ হতে চায়, তার ইনভলভমেন্টের ফিজিবিলিটিটা টেস্ট করে, ইনভলভমেন্টে হওয়া যাবে কি যাবে না এই জায়গাটাতে হেল্প করার চেষ্টা করে। থ্যাংক ইউ স্যার। 2 নম্বর প্রশ্নে আমরা আলোচনা করেছি, মানে আমরা পড়েছি এটা রেকর্ডিং, ক্লাস রেকর্ডিং নাম্বার 1-এ আমরা এটা আলোচনা করেছিলাম, ব্যাংকার এবং কাস্টমারের রিলেশনশিপ। প্লিজ সবাই একটু এই শীটটাই পড়বেন, এটা অন্য কোনো জায়গায় আলোচনা করবেন না, অন্য কোনো জায়গা থেকে পড়বেন না, কারণ এই শীটটাই এই জায়গাগুলিকে একদম ক্লিয়ার এক্সাম্পল সহ দেওয়া আছে। বিভিন্ন জায়গায় রাইটিং স্কিল বা বিভিন্ন জায়গায় এগুলিকে একটু ক্লামজি করে মানে কমপ্লিকেটেড করে ডিসকাস করা। সো এই প্রশ্নটা এখান থেকে পড়লে আপনার জন্য এটা ইজিয়ার হবে। এটা আমাদের রেকর্ডিং ক্লাস নাম্বার 1-এ মোটামুটি 30 বা 35 মিনিটের পরের জায়গাটুকুতে এই কোয়েশ্চেনটা পাবেন। 3 নম্বর হচ্ছে এক্সপ্লেন দ্য ব্যাংকার্স রাইটস অ্যান্ড অব্লিগেশনস। যদি লন প্র্যাকটিসের অপারেশন পার্টে টপ 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে, তার মধ্যে এটা একটা, যে ব্যাংকারের কয় ধরনের রাইটস আছে। প্রত্যেকটা রাইটস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রাইটস ইম্পর্টেন্ট। রাইটসগুলি প্রত্যেকটা আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে ব্যাখ্যা করেছি, একদম প্রত্যেকটার সাথে এক্সাম্পল আছে। সুতরাং আপনি শুধু শীটটা পড়লেই এইটার এক্সপ্লেনেশনটা আপনি কভার আপ করতে পারবেন। রেকর্ডিং ক্লাস নাম্বার 1-এ এইটাও আমরা ডিসকাস করেছি। এটা হচ্ছে প্রশ্ন নাম্বার 3। আর ব্যাংকার অব্লিগেশনস গুলি কি কি আছে, ব্যাংকার কোন কোন অব্লিগেশনস আছে, সেই অব্লিগেশনস গুলি 1 2 3 4টা অব্লিগেশনস দেওয়া আছে, আমরা এটা কভার আপ করেছি। একটু মানে ফ্লেক্সিবিলিটি দেওয়ার জন্য কিছু কিছু আমরা পরীক্ষা দেওয়ার সময় বলি না, বড় প্রশ্ন আসলে মেজাজ খারাপ হয়ে যায়, তারপরে যদি একটা ছোট প্রশ্ন থাকে তাহলে একটু ভালো লাগে যে না এটা তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবো এমসিকিউ এক্সামের ক্ষেত্রে। আমরাও আমাদের এই বড় প্রশ্ন বা আমাদের এই ফাইনাল শীটে একটু আপনাদেরকে একটু রিল্যাক্স দিয়েছি। 4 নম্বর প্রশ্নটা একদম ছোট প্রশ্ন, হোয়েন এই ব্যাংকার একটা এন্ড কাস্টমার কোশ্চেন স্যার। রিলেশনশিপ উড বি টার্মিনেটেড, কখন স্যার একটা টার্মিনেট। কোশ্চেন আছে। আচ্ছা হ্যাঁ নিচ্ছি আমি। টার্মিনেটেড কখন হয়, টার্মিনেটেড হয় এই কাজগুলির মধ্যে যদি ব্যাংকার এবং কাস্টমারের কোনো রিলেশনশিপ এই কাজগুলির মধ্যে কোনোটার মধ্যে পড়ে, তাহলে অটোমেটেড ব্যাংকার এবং কাস্টমারের রিলেশনশিপটা ব্রিচ হয়ে যাবে, টার্মিনেটেড হয়ে যাবে। জি স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার ওই যে আমাদের ইসে একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ট্যাটুটরি অব্লিগেশন আর কন্ট্রাকচুয়াল অব্লিগেশন। স্ট্যাটুটরি অব্লিগেশনটা কি স্যার হচ্ছে টু অনার হচ্ছে কাস্টমার চেক, আর কন্ট্রাকচুয়াল কি মেনটেন সিকিউরিটি অফ কাস্টমার অ্যাকাউন্ট। রাইট রাইট। স্ট্যাটিউটরি অব্লিগেশনস মানে হচ্ছে যে অব্লিগেশনস গুলি আপনি অ্যাভয়েড করতে পারবেন না, মানে লিগ্যাল সাইড থেকে যে মানে অব্লিগেশনস গুলি আপনার উপর দণ্ডায়মান, লিগ্যাল সাইড থেকে যেগুলি দণ্ডায়মান, মানে আইনগতভাবে আপনি যেগুলি করতে বাধ্য, তার সাথে রিলেশনশিপ করলে আইনগতভাবে আপনি যেগুলি করতে বাধ্য, সেগুলিকে বলা হয় স্ট্যাটিউটরি অব্লিগেশনস। আর অন্য যে অব্লিগেশনস গুলি আপনি বাধ্য না, সেইগুলি হচ্ছে নর্মাল অ্যাপ্লিকেশনস এর মধ্যে পড়বে। 5 নম্বর কোয়েশ্চেন আছে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট পার্টিজ অফ চেক। একটা চেকের, এটাও আপনাদের রিল্যাক্স কোয়েশ্চেন। এটা হচ্ছে পার্টি কারা কারা, একটা চেকে কোন কোন পার্টি থাকে, কি কি দেওয়া আছে, এটা একবার দেখলে আপনাদের হয়ে যাবে। 6 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কালেক্টিং ব্যাংকের রেসপন্সিবিলিটি কি। একটা ব্যাংক যখন কালেক্টিং ব্যাংক হিসেবে কাজ করে তার রেসপন্সিবিলিটি কি, মানে কালেকশনে যখন আপনি একটা চেক পাঠাবেন তখন সেই কালেক্টিং ব্যাংক চেকের কোন কোন জিনিস দেখবে, কোন কোন জায়গাগুলি দেখবে, এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে পেইং ব্যাংকারের রেসপন্সিবিলিটি কি, পেইং ব্যাংকারের রেসপন্সিবিলিটি কি। আমি স্ট্যাটিউটরি অব্লিগেশনস গুলি এই জায়গাটাতে একটু লিখে দিব, হ্যাঁ কোনটা কোনটা স্ট্যাটিউটরি অব্লিগেশনস, তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে। এন্ড ভাই আপনার স্লাইড মুভ হচ্ছে না। মুভ হচ্ছে না, এখন হচ্ছে, এখন হচ্ছে, প্রবলেম কানেকশনের প্রবলেম, মানে নেট কানেকশন প্রবলেম। এখন হচ্ছে। এখন এখন হচ্ছে স্যার। ওকে ওকে ফাইন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে পেইং ব্যাংকের রেসপন্সিবিলিটি কি। এই 2টা প্রশ্ন বিআইবিএম এ যারা পরীক্ষা দিবেন
তো ডিক্লেয়ার করে ফেললে সমস্যা। বিআইবিএম এর মোস্ট মানে ফেভারিট দুইটা প্রশ্ন হচ্ছে কালেক্টিং ব্যাংক এবং পেইং ব্যাংকের রেসপন্সিবিলিটি কি। মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা প্রশ্ন, বিকজ একটা ব্যাংকার কখন পে করতে গেলে তার কি কোন কোন জিনিস দেখতে হবে, কালেকশনে পাঠাতে গেলে সে কোন কোন জায়গায় দেখবে, এই রেসপন্সিবিলিটি খুবই ইম্পর্টেন্ট ব্যাংকারের জন্য। সেজন্য এই দুইটা প্রশ্ন পরীক্ষায় মানে প্রায় আসে। খুবই ইম্পর্টেন্ট এই দুইটা প্রশ্ন। রেকর্ডিং ওয়ানে আমরা এগুলি সব কভার করেছি, সবগুলি প্রশ্ন একদম ডিটেল লাইন টু লাইন আমরা সেখানে আলোচনা করেছি। সো ওই রেকর্ডিং গুলি কভার করলে মোটামুটি আপনাদের আমাদের এই শীট অনুযায়ী 8 নাম্বার পর্যন্ত প্রশ্ন কভার হবে, মানে 7 নাম্বার পর্যন্ত প্রশ্ন কভার হবে। সিনোপসিস 1 আমাদের 7 নাম্বার পর্যন্ত কোয়েশ্চেন কভার করবে। ক্লাস শেষ হওয়ার পরে আমি এই সিনোপসিসটা আবার টেনে দিব, মানে আমি এটা ডিলিট করে দিব। ডিলিট করে ওই স্ট্যাটিউটরি অব্লিগেশনস এর যে দুইটা অব্লিগেশনসকে ক্লাসিফাই করছে সেটুকুকে একটু একটু অ্যাড করে দিব, কারণ ওইটা আপনাদের একটু জানা দরকার। জাস্ট মানে আপনারা জানেন, জাস্ট আমি এখানে একটু অ্যাড করে দিব। ওই শিটটা আপনারা প্রিন্ট দিলে আপনাদের জন্য ইজিয়ার হবে। তাহলে ওই পার্টটুকু কভার হয়ে যাবে। যদি কোনো কারণে পরীক্ষা সরাসরি চলে আসে যে ব্যাংকারের স্ট্যাটিউটরি অব্লিগেশনস গুলি কি কি ব্যাখ্যা করেন, তাহলে আপনার লিখতে, কারণ আপনি সব পড়েছেন, জাস্ট আমি এটা একটু সেগ্রিগেট করে দিব। 1 নাম্বার শিটটা মোটামুটি আমাদের আলোচনা শেষ। মানে আমরা এখন পর্যন্ত 8 নাম্বার প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছি। নাও কোয়েশ্চেন নাম্বার 9। আচ্ছা, ভাইয়া ভাইয়া আর ওই যে 1 নাম্বার শিটটাতে যে ক্রেডিট কন্ট্রোলটা করে বাংলাদেশ ব্যাংক, এইটা তো আপনার শর্ট আছে, এটা যদি একটু এলাবোরেট করে দেওয়া যেত আর কি হ্যাঁ 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 দিব। নতুন আচ্ছা, শিটে। হ্যাঁ দিয়ে দিব। ঠিক আছে, ক্রেডিট কন্ট্রোল তাহলে আমি আমি একটু নোট ডাউন করি। ক্রেডিট কন্ট্রোলটা আমি ওখানে অ্যাড করবো 1 নাম্বার শিটে। মানে আপনারা তো আজকে আর কেউ প্রিন্ট করবে না, কালকের কাজ। আমি ক্রেডিট কন্ট্রোলটা জি অ্যাড করবো ওখানে, স্ট্যাটিউটরি অব্লিগেশনটা অ্যাড করবো, ঠিক আছে। জি জি জি। 1 নাম্বার শিটে থ্যাংক ক্রেডিট স্ট্যাটিউটরি, ঠিক আছে ওকে। 2 নাম্বার শিটে আসি। আমাদের আগের শিটে আমরা 7টা প্রশ্ন পড়েছি, 2 নাম্বার শিটে 8 নাম্বার প্রশ্ন থেকে যাচ্ছে। আচ্ছা, সবগুলিকে একসাথে মার্চ করে একটা শিট করি নাই, কারণ হচ্ছে আহ, এটাতে আমরা যেহেতু অনেকগুলি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রেখেছি, এই জিনিসগুলি রেখেছি, এগুলিতে এমবিটা অনেক বেশি, কেউ প্রিন্ট দিতে পারবেন না, মানে মেইল দিয়ে নিতে পারবেন না, এই জন্য আলাদা আলাদা শিট করা। 8 নাম্বার প্রশ্ন হচ্ছে হু ইজ এলিজিবল ফর অ্যাকাউন্ট ওপেনিং ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এক্সপ্লেন ডিফারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস। ক্লাস নাম্বার 3-তে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আগের শিটে 1 আর 2 নাম্বার ক্লাসে আলোচনা করেছি। ক্লাস নাম্বার 3-তে এইটা আমরা একদম একদম স্লাগিশ ওয়েতে আলোচনা করেছি, একদম স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে আলোচনা করেছি। অ্যাকাউন্ট ওপেনিং এলিজিবল হতে এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। নন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টগুলি কি কি আছে সেগুলি কিভাবে করা যাবে, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টগুলি কি কি আছে সেগুলি কিভাবে করা যাবে, কোন ইনস্ট্রাকশনটা কিভাবে নিতে হবে সেগুলি আমরা দেখেছি। তারপরে আইদার সার্ভাইভার জয়েন্টলি অ্যাকাউন্ট ইনস্ট্রাকশনগুলি কেমন থাকবে, ম্যান্ডেট বলতে কি বোঝায়, ম্যান্ডেট কিভাবে কাজ করে, ম্যান্ডেট কিন্তু শর্ট নোটের জন্য খুব ইম্পর্টেন্ট, কিভাবে কাজ করে। মাইনর অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, মাইনর অ্যাকাউন্টটা কিভাবে করতে হয়, কিভাবে হ্যান্ডেল করতে হয়, ইলিটারেট পিপলদের অ্যাকাউন্ট কিভাবে হ্যান্ডেল করতে হয়, লুনাটিক পিপলদের কিভাবে হ্যান্ডেল করতে হয়, এক্সিকিউটর এবং অ্যাডমিনিস্ট্রেটরদের অ্যাকাউন্ট কিভাবে হ্যান্ডেল করতে হয়। স্যার এটা একটু এক্সিকিউটর এবং স্যার অ্যাডমিনিস্ট্রেটরের অ্যাকাউন্টটা খুব ইম্পর্টেন্ট ফর এবিপি এক্সাম, মানে সিনিয়রদের জন্য। আর জুনিয়রদের জন্য নর্মালি এই যে এক্সিকিউটর এবং ট্রাস্টের অ্যাকাউন্টটা খুব বেশি আসে না। স্কুল ব্যাংকিং বলতে কি বোঝায়, স্কুল ব্যাংকিং এর অ্যাকাউন্ট কি কি লাগে। নন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে পার্টনারশিপ অ্যাকাউন্ট কিভাবে করতে হয়। তারপরে পার্টনারশিপের জন্য একটা খুব প্রিসিয়াস একটা কাজ আমরা অ্যাড করেছি, এটা জেনারেল ব্যাংকিং যারা আগে পড়েন নাই তাদের জন্য খুবই হেল্পফুল। মানে যারা জন্ম থেকে ক্রেডিটে কাজ করছেন, ফরেন ট্রেডে কাজ করছেন, এই ডকুমেন্টগুলি তাদের দেখার সৌভাগ্য খুব সম্ভবত হয় না জেনারেল ব্যাংকিং এ কাজ না করলে। সেই ডকুমেন্টগুলিকেও আমরা রেপ্লিকা কপি হিসেবে এখানে অ্যাড করেছি। সো এই একটা কপি, এটা আরজিএসসি ইয়ে করে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন ফর্ম। আপনি একটা সার্টিফিকেট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনি কোন সার্টিফিকেট কি ফরম্যাটে দেওয়া থাকে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, আমরা অ্যাড করে দিয়েছি সাথে সাথে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা সম্ভবত কোম্পানি অ্যাক্টে এই প্রশ্নটা পড়বো, সেখানে আমি আর দিব না যেহেতু এখানে দিয়ে ফেলছি। পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা আমরা আলোচনা করব, মানে এটা আমরা আলোচনা এই যে এই শীটে পড়ে ফেলছে এবং এখানে এখানে কোয়াইটলি সুন্দর করে দেওয়া আছে, এইখানে এটা পার্থক্য আকারে দেওয়া আছে। সো এইটা আর আমরা কন্টাক্ট অ্যাক্টে কিন্তু রাখবো না, কারণ কন্টাক্ট অ্যাক্টের শীটটা আপনারা পরে পাবেন, সেখানে আমরা এটা রাখবো না। তারপরে হচ্ছে এই মেমোরান্ডাম এন্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এই দুইটার পার্থক্যটা
খুব ইম্পর্টেন্ট। এই দুইটা পার্থক্য হচ্ছে মূলত কন্টাক্ট অ্যাক্ট থেকে আসবে। কন্টাক্ট অ্যাক্টও এগুলি ডিসকাশন আছে, বাট আমরা কন্টাক্ট অ্যাক্টে এই প্রশ্নটা আলোচনা করব না, কন্টাক্ট অ্যাক্ট যেহেতু আমরা এখানে আলোচনা করে ফেলছি। সো মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে যদি কোনো কারণে পরীক্ষায় পার্থক্য আসে, আমি যাতে আমার যাতে মাথায় থাকে যে আমি এটা আসলে পড়েছি, আমি পড়েছি। আর পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্যটা ভাইয়া আপনার নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। ভাইয়া নেটওয়ার্কে মনে হচ্ছে প্রবলেম হচ্ছে, একটু ক্লিয়ার আসতেছে না কথা। অন্যদের ক্ষেত্রে কি একই সমস্যা হচ্ছে? আমার ফ্রিকোয়েন্সি ঠিক দেখাচ্ছে। ওকে, হ্যাঁ, মাঝখানে একটু মনে হয় নেটওয়ার্কটা ডিটেরিয়েট করেছে। এখন আবার ঠিক আছে। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা এখানে শিডিউল 10 এবং শিডিউল 10-এর একটা ফরম্যাট দিয়েছি, তারপরে ফর্ম 12-এর একটা ফরম্যাট দিয়ে দিয়েছি। শিডিউল 10 এবং ফর্ম 12 এই দুইটা খুব ইম্পর্টেন্ট দুইটা ডকুমেন্ট। পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানির অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে দুইটা ডকুমেন্টের প্রয়োজন হয়। কিভাবে লেখা থাকে, কি লেখা থাকে, এটা পরীক্ষায় আসবে না, বাট আপনার বোঝার জন্য রিয়েল একটা ডকুমেন্ট দেখলে আপনার জন্য বুঝতে সুবিধার হবে। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনটা কোন প্যাটার্নে হয়, সার্টিফিকেট অফ কমেন্সমেন্টটা কোন, এগুলি খুবই দুর্লভ এবং ইউনিক এবং ইনোভেটিভ টেকনিক ফর স্টাডি। আপনার মনে থাকবে যখন, যদি এটা তো পরীক্ষায় আসবে না, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন কেমন দেখতে, এটা আসবে না, কিন্তু যখন এটা আপনি একটা এই প্যাটার্নটা দেখবেন অথবা এটার মধ্যে কি কি লেখা থাকে এটা দেখবেন, তখন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন যখন আপনি মানে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে লিখবেন, তখন আপনার লেখাটার ক্ষেত্রে ঝামেলাটা কম হবে, ভুলবেন না আপনি। ট্রাস্ট কোম্পানি কিভাবে অ্যাকাউন্ট ওপেন করে, ট্রাস্টের কি কি পার্টি থাকে, ট্রাস্ট ডিডটা কেমন হয়, ডিডটা পড়ার দরকার নেই, বাট ডিডটা আমি দিয়ে দিয়েছি, আপনি চাইলে একবার মনে করেন যে কি কি থাকে একটু দেখলেন। গভর্নমেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কোন কোন রিকোয়ারমেন্ট লাগে, ক্লাব, সোসাইটি, অ্যাসোসিয়েশন, এটা খুব ইম্পর্টেন্ট। নন গভর্নমেন্ট অ্যাকাউন্টগুলি ওপেন করতে কি কি লাগে, অ্যাকাউন্ট ওপেনিং এর ডিটেইল ডিসকাশনটা আমরা ক্লাস 3 লেকচারে করেছি, ডিটেইলটা রেকর্ডিংটা পাবেন আপনারা। কোয়েশ্চেন নাম্বার 9, আমাদের সিরিয়াল অনুযায়ী কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াই ইন্ট্রোডিউসার এন্ড থ্যাঙ্কস লেটার ইজ রিকোয়ার্ড ইন অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস। প্রত্যেকটা শীটে আমি এই কাজটা করেছি, যে এখানেও আমরা দেখেন ছোট্ট একটা প্রশ্ন, ইন্ট্রোডিউসার কেন লাগে, কখন লাগে, কখন লাগে না, আর থ্যাঙ্কস লেটার কোন কাজে ব্যবহার করা হয়, ছোট প্রশ্ন। ব্যাংক সমূহ হিসাবে এই সার্কুলারটা খুব ইম্পর্টেন্ট। ব্যাংক সমূহ হিসাব ওপেন করতে গেলে কি করতে হবে, বিভিন্ন ব্যাংকের রিকোয়ারমেন্ট গুলি কি কি আছে, সেটা হচ্ছে এখানে ডিটেল আকারে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত আমরা 10টা প্রশ্ন শেষ করলাম। 9 নম্বর প্রশ্ন, সরি, 9 নম্বর প্রশ্ন হচ্ছে এই লেকচার নাম্বার 2-এ কভার হবে। এই শীটে আমাদের কোনো কারেকশন নাই, 1 নম্বর শীটে ছিল। এখন আমরা চলে যাব 10 নম্বর কোয়েশ্চেন থেকে পরের অংশটাতে। 10 নম্বর কোয়েশ্চেন থেকে পরের অংশটা পাবেন আপনি লেকচার নাম্বার 3, শীট নাম্বার 3-তে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গার্নিশ অর্ডার কিন্তু যত জেনারেল ব্যাংকিং পরীক্ষা আছে, সকল জেনারেল ব্যাংকিং এর টপ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যত ভাইয়া জেনারেল একটু ব্যাংকিং কথা আছে। ছিল, জি, একটু 2 নম্বর শিটে ওই যে ম্যান্ডেট নিয়ে একটু কথা ছিল ভাইয়া। জি বলেন। ম্যান্ডেটের মেয়াদটা কতদিন নরমালি থাকে? আমি আপনার হোয়াটসঅ্যাপে 2টা পিকচার শেয়ার করছিলাম, একটু দেখবেন। ওইখানে ম্যান্ডেটের আমি ভ্যালিডিটি দেখলাম 5 বছর। আসলে ম্যান্ডেটের আসলে অ্যাকচুয়ালি ভ্যালিডিটি কতদিন থাকে বা রিনিউয়েবলের জন্য কতদিন পর রিনিউ করতে হয়, এইটা নিয়ে যদি একটু ক্লিয়ার করতেন। বাট আমি একটা দেখলাম 5 বছর ম্যান্ডেট হয়, কিভাবে এটা বা কোন এতে হচ্ছে একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, আপনার প্রথম, হোয়াটসঅ্যাপে আমি 2টা ছবি দিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, আমি 2 নম্বর লেকচার শিটটা ওপেন করলাম না, আমি 3 নম্বর লেকচার শিটে যাই। এখানে আমরা ওইটাকে অ্যালাইন করব, হ্যাঁ, ওইটাকে এখানে অ্যালাইন করব। প্রথমত প্রথমত ম্যান্ডেটের আপনার মেয়াদের ক্ষেত্রে স্পেসিফিকেশন ওরকম বলা নাই
যে তবে একটা মেয়াদ দিতে হয়, এরকম বিভিন্ন ব্যাংকের রেস্ট্রিকশন থাকে, ফর্মের মধ্যে বলা থাকে যে আপনি ম্যান্ডেটের মেয়াদ দিতে চাচ্ছেন কতদিন, এইরকম একটা বক্স দেওয়া থাকে। হ্যাঁ, এই যেমন আমাদের এই ম্যান্ডেটে যেই ব্যাংক এশিয়া যে ফর্মটা ছিল এটার মধ্যে বক্স দেওয়া ছিল। সো সব ব্যাংকই সাধারণত এটা বক্স দিয়ে রাখে যে ম্যান্ডেটের জন্য আপনার একটা স্পেসিফিকেশন দিতে হবে। বাট এটা আসলে ওই স্পেসিফিকেশনটা কি সত্যিকার অর্থে কিভাবে কাজ করবে বা এটা কতটুকু কি কাজ করবে সেটা আমরা এই শীটে দেখব। ফ্রিজ অ্যাকাউন্ট, ডরমেন্ট অ্যাকাউন্টের পার্টটা পড়লে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা 10 নম্বর প্রশ্ন পড়ছি, তার মানে আমি আপনার প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছি না এখনো, একটু পরে দিব। গার্নিশ অর্ডার বলতে কি বোঝায়, গার্নিশ অর্ডার কিভাবে কাজ করে? দুই ধরনের গার্নিশি আছে, একটা হচ্ছে গার্নিশি অর্ডার নিশি আর গার্নিশি অর্ডার অ্যাবসোলিউট। খুবই অ্যাবসোলিউটলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর অল টাইপস অফ এক্সাম, অল টাইপস অফ এক্সাম, পিআইবিএম, আইবিএ, নিজেদের এক্সাম, অল টাইপস অফ এক্সামে এই গার্নিশি অর্ডারটা ইম্পর্টেন্ট। সবাই একটু প্রায়োরিটি নিয়ে পড়বেন। ফ্রিজ অ্যাকাউন্ট, যখন কোনো অ্যাকাউন্ট আমি ফ্রিজ করতে বলি সেই অ্যাকাউন্টটাকে ফ্রিজ অ্যাকাউন্ট বলে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসিজড অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, কখন কোন একটা ডিসিজড অ্যাকাউন্ট হয়, ডিসিজড অ্যাকাউন্টকে কিভাবে আমরা ডিল করব। আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, সেটাকে আমরা কিভাবে ডিল করব। সুপার ডুপার বা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলেন, জেনারেল ব্যাংকিং এর একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স, একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন ডিসিজড অ্যাকাউন্ট এবং আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট, একদম আমরা গল্প, ডিটেল এক্সাম্পল, ফিডব্যাক সহ ক্লাস নাম্বার 4-এ আমরা এই লেকচারের এই কোয়েশ্চেনটা শেষ করেছি। এটা আমরা কোনো জিনিস চেঞ্জ করি নাই, শুধুমাত্র আপনাদের লেকচারে এখানে এই শীটের জন্য 1 2 3 4 প্রশ্ন ছিল, আমি সেখানে আমাদের জেনারেল ব্যাংকিং এর সিরিয়ালের জন্য কোয়েশ্চেন নাম্বারটা অ্যাড করেছি, আর কোনো ধরনের চেঞ্জ হয়নি এই শীটে। এবং আনক্লেম ডিপোজিট তাহলে অ্যাকাউন্ট একটু নিয়ে, বলি, সেটা হচ্ছে আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্টের সার্কুলারটা এখানে অ্যাড করা হয়েছে। আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্টের সার্কুলার ডিটেইলটা দেওয়া আছে। বাংলা সার্কুলারটা পড়লে আপনাদের সবারই একদম একদম ক্লিয়ার হয়ে যাবে, মানে কারো কোনো জায়গায় কোনো একদম সিঙ্গেল কোনো প্রবলেম থাকবে না। আমাদের পরের যে প্রশ্নটা আছে, এখানে বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আমাদের এখানে ডিসকাশন রয়েছে। পরের যে কোয়েশ্চেনটা 12 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে আপনাদের আগের কোয়েশ্চেনের অ্যান্সারটা আসবে। সেটা হচ্ছে হোয়াট ডু মিন বাই এ ডরমেন্ট অ্যাকাউন্ট, হাউ এ ডরমেন্ট অ্যাকাউন্ট ক্যান বি রিঅ্যাক্টিভেটেড। একটা যদি ডরমেন্ট অ্যাকাউন্ট থেকে যায়, ডরমেন্ট অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, ডরমেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু ক্লাসিফিকেশন আছে। ডরমেন্ট অ্যাকাউন্ট হতে গেলে প্রথমে রিঅ্যাক্টিভ হতে হয়, তারপরে সেটা ডরমেন্ট হয়, কতদিন পরে হয়, সার্কুলার বেস ডিসকাশন বলা আছে। এখন প্রথম কথা, ডরমেন্ট অ্যাকাউন্টের সাথে আমি আসলে এই যে যেমন কোন একটা অ্যাকাউন্ট, ডরমেন্ট অ্যাকাউন্টের দুইটা পার্ট, একটা হচ্ছে ইনঅপারেটিভ হবে তারপরে ডরমেন্ট হবে। ইনঅপারেটিভ হওয়ার সার্কুলার হচ্ছে চলতি হিসাব, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট 6 মাস পরে হবে, এনএসডি বা স্পেশাল নোটিস অ্যাকাউন্ট হবে 6 মাস পরে, সঞ্চয় হিসাব হবে 18 মাস পরে, 18 মাস পরে ইনঅপারেটিভ হবে, তারপরে সেটা ডরমেন্ট হবে, তারপরে সেটা ডরমেন্ট হবে। সো ইনঅপারেটিভ এবং ডরমেন্ট দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ার আলাদা আলাদা টাইম টেনর কভার করার পরে হবে। এখন কথা হচ্ছে আপনি যদি আপনি যদি আহ, আপনার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা আপনি ম্যান্ডেট করেছেন, ম্যান্ডেট করার পরে সেই অ্যাকাউন্ট যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, ম্যান্ডেট করেছেন তিনি কোনো ট্রানজেকশন এই ক্রাইটেরিয়ার মধ্যে করে নাই, তাহলে তো আপনার অ্যাকাউন্টটা যখন ডরমেন্ট হয়ে যাবে তখন এই অ্যাকাউন্টটা অপারেটিভ করতে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারকে লাগবে, মানে আপনি যাকে ম্যান্ডেট করেছেন তাকে দিয়ে কিন্তু হবে না, কারণ ডরমেন্ট অ্যাক্টিভ করতে গেলে অ্যাকাউন্ট হোল্ডার লাগবে। সো ডরমেন্টটা তখন অটোমেটেড নাল এন্ড ভয়েড হয়ে যাবে। সো ডরমেন্ট যদি, মানে সরি, ম্যান্ডেট যদি ডরমেন্ট অ্যাকাউন্টের ক্রাইটেরিয়াতে পড়ে তাহলে অটোমেটেড ডরমেন্টের টেনর অনুযায়ী সেই অ্যাকাউন্টটা ট্রিট হবে। এবার কথা হচ্ছে যদি আমার অ্যাকাউন্টটা ম্যান্ডেটই থাকে, যে আমি ম্যান্ডেট দিয়ে রেখেছি, সো ম্যান্ডেটটা আমার কিভাবে কি করব, ম্যান্ডেটের ক্ষেত্রে আসলে সুনির্দিষ্ট কোনো টাইম টেবিল নাই, ম্যান্ডেটের সুনির্দিষ্ট কোনো টাইম টেবিল নাই, কিন্তু বলা হয় যে আপনার যখন আপনি কাউকে ম্যান্ডেট করবেন সেটা আপনি স্পেসিফিকলি বলে দিবেন। এটা এমন হতে পারে যে আপনি 3 মাসের জন্য ডরমেন্ট করতে পারেন, এমন হতে পারে আপনি 6 মাসের জন্য ডরমেন্ট করতে পারেন, এমন হতে পারে আপনি 1 বছরের জন্য ডরমেন্ট করতে পারেন, এমন হতে পারে আপনি 5 বছরের জন্য ডরমেন্ট করতে পারেন, এমন হতে পারে আপনি কোনো একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক অপারেশনের জন্য ডরমেন্ট করতে পারেন। সো আপনাকে একটা ডেডলাইন বলতেই হবে যে আপনার ম্যান্ডেটটা আপনি কত দিনের জন্য করতে চান।
কিছু কিছু ব্যাংক এটাকে 1 বছরের লিমিট করেছে, যে 1 বছর বলতে হবে, 1 বছরের বেশি দেওয়া যাবে না, আপনি ম্যান্ডেট দিলে 1 বছরের মধ্যে দিবেন। কিন্তু নর্মাল ব্যাংকার এবং কাস্টমারের কোনো একটা রিলেশনশিপ আপনি ডকুমেন্টেশনের হিসেবে যদি চিন্তা করেন, যে আমি একটা অ্যাকাউন্ট ক্লোজ হয়েছে, সেই অ্যাকাউন্টটা রিজার্ভ করার দায়িত্ব আমার 5 ইয়ার্স। আমরা জানি এটা লিগেলি। সো আমি যখন কোনো একজন কাস্টমারকে ম্যান্ডেট করি, তার মানে অরিজিনাল অ্যাকাউন্ট হোল্ডারের সাথে আমার আসলে অ্যাকাউন্ট রিলেশনশিপটা এখানে ব্লার হয়ে যাচ্ছে। তার মানে ইনভ্যালিড, লাইক অ্যাজ ইনভ্যালিড হচ্ছে, ম্যান্ডেটই কাজ করছে, ম্যান্ডেটই সবকিছু করতে পারবে। সো ম্যান্ডেট যেহেতু সবকিছু করতে পারবে, আর একটা মানে ইনঅপারেটিভ এখনো অ্যাকাউন্টও যেহেতু আমি 5 ইয়ার্স পর্যন্ত কন্টিনিউ করে রাখতে হবে, রিটেন করে রাখতে হয়, সেই প্রেক্ষাপটে ম্যান্ডেটের সর্বোচ্চ সীমা কিছু কিছু ব্যাংক বা কিছু কিছু যুক্তি 5 ইয়ার্স করেছে। বাট অনেক ব্যাংক এটা 1 বছর রাখে, অনেক ব্যাংক আরো কম ডিউরেশন দিতে বলে। আর কাস্টমার, এটা আসলে ডিপেন্ডস করে কাস্টমারের, যদি কোনো কথা আসলে লেখা না থাকে, আপনার ব্যাংকের যদি স্পেসিফিক কোনো পলিসি না থাকে, ইট উইল ট্রিটেড 5 ইয়ার্স, নো ইস্যুস। কিন্তু আপনার ব্যাংকের যদি পলিসি থাকে যে না, এটা 1 বছরের বেশি হবে না, তাহলে আপনার ব্যাংকের জন্য এটা 1 বছর। আবার 1 বছর দেওয়ার পরে কাস্টমার যদি বলে যে না আমি 3 মাস দিব, তাহলে এটা 3 মাস। এটা পুরোটাই প্রথমেতেও ডিপেন্ড করবে কাস্টমারের ওন ওপিনিয়ন, সেকেন্ড ডিপেন্ড করবে আপনার ব্যাংকের পলিসি, থার্ড ডিপেন্ড করবে কোনো কিছু না থাকলে 5 ইয়ার্স। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ চেক, প্রমিসারি নোট অ্যান্ড বিল অফ এক্সচেঞ্জ, এক্সপ্লেন উইথ ফিচার। আমরা অ্যাডভান্স পড়ে নিয়েছি এই প্রশ্নটা, এটা আমাদের এনআই অ্যাক্টের প্রশ্ন আসলে ছিল, বাট আমরা ওকে ওই ভাইয়া, যে আরেকটা চেক, কথা ছিল। ভাইয়া চেকের, জি ভাইয়া আরেকটা কথা ছিল। জি বলেন। ধরেন ম্যান্ডেটরি অবস্থায়, ম্যান্ডেট টেনরের ভিতরে যদি অ্যাকাউন্ট হোল্ডার কোনো চেক প্লেস করে কাউন্টারে, হ্যাঁ, ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। জি বলেন, হ্যালো, শুনছি শুনছি ভাইয়া। ভাইয়া কি শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, ম্যান্ডেট থাকা অবস্থায়, ম্যান্ডেট টেনরের ভিতরে, ওকে ওকে, ম্যান্ডেট থাকা অবস্থায়, ম্যান্ডেট টেনরের ভিতরে যদি অ্যাকাউন্ট হোল্ডার, আচ্ছা রাসেল ভাই, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমরা মনে হয় লাইনে একটু ডিসকানেক্ট ছিলাম, সম্ভবত আপনার প্রশ্নটা আমরা শুনতে পাইনি, বাট আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। প্রশ্নটা হচ্ছে এরকম, যে কোনো একটা কাস্টমার ম্যান্ডেট করা ছিল, আপনার প্রশ্নটা ছিল এরকম, যে কোনো একটা অ্যাকাউন্ট ম্যান্ডেট করা আছে, এই অবস্থায় ধরেন ম্যান্ডেট করে, মানে আমি তো আমার চাচাকে ম্যান্ডেট করে দিয়ে দিলাম, আমার চাচাকে দিলাম, এবং আমি এটা মেয়াদ দিলাম 1 বছর। এর মধ্যে ম্যান্ডেটের যিনি সাইন, তিনি না দিয়ে অ্যাকাউন্ট হোল্ডার নিজে একটা চেক সাইন করে প্লেস করলো। আপনার প্রশ্নটা মনে হয় এটা ছিল, যে এটাকে আমরা রাইট অ্যাপ্রুভ করব কিনা, রাইট? রাইট 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 আচ্ছা, নর্মালি ম্যান্ডেট হচ্ছে আমি তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিই, হ্যাঁ, একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিই অথবা অথরিটি লেটার দিই, যে আপনি আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারেন, আপনি অ্যাকাউন্টটা আমার কন্টিনিউ করতে পারেন, আপনি আমার এই ট্রানজেকশনগুলি অ্যাভেলেবেল করতে পারেন। এটা হচ্ছে লাইক অ্যাজ নমিনি, হ্যাঁ দিই। কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারের সাথে তো আমার রিলেশনশিপটা ব্রিচ না। অ্যাকাউন্ট ওপেনিং হোল্ডার যিনি বা অ্যাকাউন্ট হোল্ডার যিনি, তার সাথে কিন্তু আমার রিলেশনটা ব্রিচ না, এবং তার সাথে কিন্তু আমার রিলেশন আছে, এবং ওই রিলেশনশিপের উপর বেস করে আমি আসলে এই ইভেন্টটা দিয়েছি। প্রথমত, অনেক সময় এরকম হয় যে কাউকে চেক দিয়েছি, আমি বিদেশ চলে গেছি, ম্যান্ডেট করেছি, তিনি সেই চেকটা প্লেস করেছেন। যদি এরকম ঘটনা হয়, ইট ইজ কোয়াইট পসিবল, আমি অবশ্যই সেই চেকটা অনার করতে পারবো। আমি সেই চেকটা অনার করতে পারবো, ইভেন দো এই অনার করার জন্য যিনি ম্যান্ডেট, তাকেও আমার ফোন দিতে হবে না যে আমি এই চেকটা অনার করছি। হ্যাঁ, অ্যাকাউন্ট হোল্ডার যিনি, তাকে আমি ফোন দিতে পারি, অথবা তাকে কানেক্ট করবো যে স্যার আপনি সাইন করেছেন কিনা, আপনার ম্যান্ডেটের পরে আমরা আসলে এরকম একটা চেক পেয়েছি, আপনি মানে লিগ্যাল ওয়েতে সাইন করেছেন কিনা। ইফ ইট ইজ কোয়াইট ইজিয়ার, এবং আপনি যদি মনে করেন যে কোনো ধরনের সাসপেনশন সেখানে নেই সেই সাইনিং এ, তাহলে আপনি এটা অনার করতে পারেন, এটা কোনো বিগ ডিল না। আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 13, যেখানে চেক, প্রমিসারি জাকির নোট। ভাই উনি তো জাকির হ্যাঁ, ভাই উনি তো একটা নির্দিষ্ট ধরেন মার্চের 1 তারিখ থেকে বলছে যে আমি ম্যান্ডেটেড এনাকে দায়িত্ব দিলাম 3 মাসের জন্য। চেকটা তো মার্চের
পরে আসছে, হুম মার্চের 10 তারিখে আসছে। হুম তো এই পিরিয়ডে তো অলরেডি বলাই আছে যে আমার এই অ্যাকাউন্টটা ম্যান্ডেট করা আছে। আচ্ছা, ম্যান্ডেট কথাটার মানে হচ্ছে ম্যান্ডেটের কন্ডিশনে লেখা থাকে আমার অবর্তমানে, মানে কথাটার হ্যাঁ, লেখা থাকে, মানে ওটার কন্ডিশন এরকম থাকে যে আমার অবর্তমানে টাকা উত্তোলন, জমা ইত্যাদি ইত্যাদিতে আমি ওই ব্যক্তিকে এম্পাওয়ার্ড করলাম, রাইট? আমার অবর্তমানে, তাহলে যদি হ্যাঁ, আমি বর্তমান হই তাহলে তো এটা তো কোনো সমস্যাই না, ম্যান্ডেট তো তখন অটোমেটেড, মানে অবসোলেট থাকলো, আমার কাজটা তখন অ্যাডভান্টেজ পেল। সো এটা কোনো সমস্যা না যে ম্যান্ডেট থাকলে অ্যাকাউন্ট অফিসার যিনি আছেন, অনেক ব্যাংকে এটা প্র্যাকটিস করে, অনেক ব্যাংকে এটা বলে যে ম্যান্ডেট থাকলে যদি অ্যাকাউন্ট অফিসার অ্যাকাউন্ট হোল্ডার যদি আবার চেক দেয় তাহলে ওই ম্যান্ডেটটা ক্যান্সেল করতে হবে, ওই ম্যান্ডেটটা ক্যান্সেল করতে হবে, তারপরে চেকটা অনার করা যাবে না। ম্যান্ডেট থাকা অবস্থায় অ্যাকাউন্ট হোল্ডার চাইলে তার চেক প্রসেস করতে পারে এবং ক্যাশ অফিসারও সেই চেকটা প্রসেস করবেন। হোয়াট ইজ চেক থ্যাংক ইউ প্রভিজ ভাইয়া, থ্যাংক ইউ। তার মানে হোয়াট ইজ অ্যাকাউন্ট হোল্ডারেরই অগ্রাধিকার বেশি। রাইট, অ্যাকাউন্ট হোল্ডারেরই অগ্রাধিকার বেশি, কারণ অ্যাকাউন্টটা তো তার, সেই না অন্য একজনকে বলছে যে আমার হয়ে ও কাজ করবে, ও কাজ করছে না আমি কাজ করছি, নো ইস্যুস। চেক, প্রমিজারি নোট, বিল অফ এক্সচেঞ্জ, পার্থক্য, স্যাম্পল, প্রত্যেকটা স্যাম্পল দেওয়া, স্যাম্পল আমরা দেখেছি এবং এটার কম্পারিজন দিয়েছি, কম্পারিজনটা খুব ইম্পর্টেন্ট। চেক, বিল অফ এক্সচেঞ্জ এবং প্রমিজারি নোটের পার্থক্য কি, এই পার্থক্যটা ভালো করে পড়বেন। এটা আমরা আর এনআই অ্যাক্টের ওখানে কিন্তু এই প্রশ্নটা রাখবো না, আমি এনআই অ্যাক্টের প্রশ্নে এখানে নিয়ে আসছি। আমরা কিন্তু কন্ট্রাক্ট অ্যাক্টের দুইটা প্রশ্ন নিয়ে আসছি এখানে এই শীটে, এনআই অ্যাক্টের একটা বড় ধরনের প্রশ্ন এখানে নিয়ে আসছি। চেক, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিজারি নোট কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তিনটার মধ্যে পার্থক্য কি, চেকের বৈশিষ্ট্য কি, বিল অফ এক্সচেঞ্জের বৈশিষ্ট্য কি, প্রমিজারি নোটের বৈশিষ্ট্য কি। সো এটা একটু গোছায় পড়লে এই প্রশ্নটা কোয়াইট সুন্দর করে পড়া যায়। এখন পর্যন্ত আমাদের ডিসকাশনে আমরা 13টা প্রশ্ন সলভ করেছি, 13টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এটা সম্ভবত আমাদের 5 বা 6 নম্বর ক্লাসে, জেনারেল ব্যাংকিং এর 5 বা 6 নম্বর ক্লাসে আপনারা পাবেন। 4 নাম্বার শিট যেটা আমাদের ফাইনাল শিট, এইটা আপনাদের একটু কষ্ট দিব, শেষের পার্টটা প্রিন্ট করতে হতে পারে, শেষের দিকে কিছু প্রশ্ন অ্যাড করেছি আমরা, বিকজ এই শিটে আমরা ক্যাশ ম্যানেজমেন্টটা অ্যাড করে ফেলছি। যাদের ক্যাশ শিটটা পাননি বলেছেন, ক্যাশের শিটটা আমাদের এটার সাথে অ্যাড করানো আছে। সো ক্যাশের পার্টটা চাইলে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। কত নম্বর পেজ থেকে আমি বলে দিব। কোয়েশ্চেন নাম্বার আগে ছিল 13, এখন 14। হোয়াট ইজ চেক, এক্সপ্লেন দ্য টাইপস অফ চেক, কয় ধরনের চেক হয়, এটা আমরা একদম গল্পের মতো করে পড়েছি। একটা একটা ডিটেইল ক্লাস ছিল, বিভিন্ন ধরনের চেকের নাম, অ্যান্টিডেটেড চেক কি, তারপরে স্টিল চেক কি, তারপরে হচ্ছে পোস্ট ডেটেড চেক কি, ট্রাঙ্কেটেড চেক কি, কোঁচকানো চেক কি, ডিটেইল আলোচনা করেছি। ব্যাংকার চেক, সেলফ চেক, মানে এটা কোনো কিছু বাদ রাখিনি আমরা সত্যিকার অর্থে। তারপরের প্রশ্নে ট্রেভেলার চেক, তারপরে পেনাল্টি অফ ডিসঅনার অফ এ চেক হলে কি হবে, তারপরে হচ্ছে 15 নম্বরে আমরা পড়েছি ডিফারেন্ট টাইপস অফ ক্রসিং গুলি ওই শিটে, খুব ইম্পর্টেন্ট শিট। এটা মানে 6 বা 5-6 এর দিকে এই লেকচার শিটটা আছে, আপনারা দেখবেন আমি ওই যে রেকর্ডিং এর মধ্যে টপিকস এর নামটাও বলে দিয়েছি। এগুলি কোনো কাজ আমরা শিটের কোনো জিনিস আমি চেঞ্জ করি নাই, যা আছে হুবহু আগের মতো আছে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ এন্ডোর্সমেন্ট, এটাও আমাদের আগের মতো আছে, আমাদের যেটা যেভাবে পড়েছি সেটা। শুধুমাত্র এই 15 নম্বর পেজ পর্যন্ত, যারা আগের কোনো শিট যদি প্রিন্ট দেওয়া থাকে 15 নম্বর পেজ পর্যন্ত আপনাদের আগের শিট, 16 নম্বর পেজ থেকে আমরা নতুন করে অ্যাড করেছি। 16 নম্বর থেকে 21 নম্বর পেজ পর্যন্ত 5টা পেজ আপনাদের নতুন করে প্রিন্ট দিতে হবে, জানি যারা আগের শিটের সাথে পড়তে চান তারা। 17 নম্বর প্রশ্নে আমরা লিখেছি হোয়াট ডু ইউ মিন বাই ম্যাটেরিয়াল অল্টারনেশন, এটা খুব ইম্পর্টেন্ট, চেকের ক্ষেত্রে এটা খুব বেশি হয়। ইফেক্ট অফ ম্যাটেরিয়াল অল্টারনেশন, পেমেন্ট অফ ইনস্ট্রুমেন্ট অন হুইচ অল্টারেশন ইজ নট অ্যাপিয়ার্ড। ম্যাটেরিয়াল অল্টারনেশন মানে কি, ম্যাটেরিয়াল অল্টারনেশন ইজ রিলেশন টু এ promissory note, bill of exchange and check, includes any alternation of date, the sum value, the time of payment, the place of payment, and where as such instrument has been accepted। মানে কোনো চেকের ডেট, তারপরে হচ্ছে সাম, তারপরে হচ্ছে টাইম, এগুলি চেঞ্জ করে যদি আমার কাছে মনে হয় এগুলি কেউ চেঞ্জ করেছে তাহলে আমি সেটাকে ম্যাটেরিয়াল অল্টারনেশন বলবো। ম্যাটেরিয়াল অল্টারনেশন হচ্ছে, উদাহরণ দিচ্ছি, আমি লোক কিন্তু খুব ভালো, ঠিক আছে, এটা হচ্ছে 16 তারিখ, এখন আমি চিন্তা করছি এটা যদি কোনোভাবে 18 তারিখ করে দিতে পারি তাহলে কোনো একটা প্যাচে তাকে আটকাইতে পারবো, বা কোনো একটা ইস্যু আমার একটা ইল মোটিভ ই হবে, আমি জাস্ট এটাকে এরকম দিলাম।
এখন ডেফিনেটলি 6 লিখছি যখন, তখন একটার কালি ছিল একরকম, এইটা লিখার পরে কালিটা অন্যরকম হয়েছে ডেফিনেটলি, কারণ সেম কালি দিয়ে হয়নি। এখন এটা দেখার পরে আপনি ওটা চিন্তা করতেছেন 8-এর উপর দিয়ে কালিটা অন্যরকম কেন, মানে আপনি দেখলেন। এটা হচ্ছে ম্যাটেরিয়াল অল্টারনেশন। আপনার কাছে যদি ভিজিবল মনে হয় যে কিছু একটা ঘষা মাজা করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল অল্টারেশন। অল্টারেশন থাকলে কি করতে হবে, এটা পেমেন্ট করা যাবে না। আর যদি আপনি অল্টারেশন আছে বাট আপনি বুঝতে পারেন নাই, আপনার কাছে আপনি গুড ফেইথে মনে হয়েছে এটা ঠিক আছে, তাহলে সেটার আপনি পেমেন্ট দিয়ে দিবেন, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। 18 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য, নতুন। হোয়াট ইজ পেমেন্ট অর্ডার বা পে অর্ডার? হোয়াট ইজ এফডিআর? হাউ টু ক্যান্সেল অ্যান্ড ইস্যু এ ডুপ্লিকেট পে অর্ডার অর এফডিআর? মেক ডিফারেন্স বিটুইন পে অর্ডার অ্যান্ড ডিডি। ইম্পর্টেন্ট প্রশ্ন। এফডিআর মানে আমরা সবাই বুঝি, পে অর্ডার মানে আমরা সবাই বুঝি। এফডিআর মানে ফিক্সড ডিপোজিট, একটা নির্দিষ্ট মেয়াদের জন্য রাখি, এটার এগেইনস্টে আমরা প্রফিট পাই। পে অর্ডার মানে হচ্ছে যেটা, পে অর্ডার মানে হচ্ছে যেটা দিয়ে আমরা আসলে আমরা ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংকের নামে যা ইস্যু করি সেটা হচ্ছে পে অর্ডার। ব্যাংক টু ব্যাংক যে ট্রানজেকশনের জন্য যেটা ইস্যু করা হয় সেটা। ক্যান্সেলেশন অফ পে অর্ডার অথবা এফডিআর। এফডিআর বা পে অর্ডার ক্যান্সেলেশন করতে গেলে আমাকে রিটেন কনসেন্ট দিতে হয়, কি কি করতে হয়, সোজা জিনিস। ইস্যু অফ এ ডুপ্লিকেট পে অর্ডার অথবা এফডিআর। ডুপ্লিকেট ইস্যু করতে গেলে প্রথমেই একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আমাকে লিগেলি একটা মানে কেস করতে হয়, মানে ডায়েরি করতে হয়। তারপরে আমি একটা ইন্ডিমিনিটি ফর্মে সাইন দিতে হয়, তারপরে ডুপ্লিকেট ইস্যু করে আমাকে সেই ডুপ্লিকেট কপিটা দেওয়া হয়। পে অর্ডার এবং ডিমান্ড ড্রাফটের মধ্যে পার্থক্য কি? পে অর্ডার আমরা সাধারণত ব্যাংক টু ব্যাংক ট্রানজেকশনের জন্য হয়। আর ভাইয়া ভেঙে ভেঙে আসতেছে কথা, ভেঙে। এখন ঠিক আছে? জি, এখন এখন ঠিক আছে। ওকে। পে অর্ডার এবং ডিমান্ড ড্রাফটের মধ্যে অনেকগুলি পার্থক্য আছে, যেগুলি আপনি মনে করেন যে নিজের মতো করে একটু পড়তে পারবেন, সেইগুলি একটু পড়ে নেবেন। ঠিক আছে, যে কয়টা 3টা বা 4টা পড়ে নিলে মোটামুটি হবে। 19 নম্বর প্রশ্ন। একটু কথায় স্কিপ করে গেছেন ভাইয়া, ওই যে পে অর্ডার, ইয়া সরি, ওই এফডিআর, ডুপ্লিকেট ইন ক্যাশ, ডুপ্লিকেট ইস্যুর জন্য প্রথম থেকে কি যেন করতে হয় এই কথাটা আমরা বুঝতে ডুপ্লিকেট পারিনি, ইস্যু এইখান করতে থেকে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটা ডায়েরি করতে হবে। হ্যাঁ, ডায়েরিটা মাস্ট, যে একটা একটু ডায়েরি করতে করতে হবে। হবে। তারপরে হচ্ছে আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন। 3 নম্বরে হচ্ছে আপনি একটা ইন্ডিমিনিটি ফর্ম সাইন করবেন, ব্যাংক দিবে আপনাকে ইন্ডিমিনিটি ফর্ম সাইন করবেন। তারপরে এটা যদি কোনো চার্জ থাকে, সেই চার্জটা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট করে আপনাকে নতুন করে পে অর্ডার ইস্যু মানে পে অর্ডার বা এফডিআর ইস্যু করা হয়। এখন ইন্ডিমিনিটি ফর্মটা কেন সাইন করবেন সেটা কন্টাক্টে একটা হয়তো আমরা আলোচনা করব, বাট এখানে একটু আলোচনা করে দিই। ইন্ডিমিনিটি ফর্মটা সাইন করার মানে হচ্ছে আপনি যে পে অর্ডারটা নতুন করে করছেন, যা এফডিআরটা নতুন করে করছেন, আগেরটা তো হারিয়ে গেছে, এমন যদি হয় যে আপনার মরার পরে বা আপনার কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টের পরে সেই পে অর্ডারটা নিয়ে অন্য কেউ আসে, সেই এফডিআরটা নিয়ে অন্য কেউ আসে, এবং এটার কারণে তাকে আমার পেমেন্ট দিতে বাধ্য হই, যে অরিজিনালটা দেখে তাকে পেমেন্ট দিতে বাধ্য হই আমি, তখন এটার এগেনস্টে যে ক্ষতিপূরণটা ক্রিয়েট হবে সেটা আপনি দিতে বাধ্য থাকবেন। এটা হচ্ছে ইন্ডিমিনিটি দিয়ে বোঝানো হয়। আর ডায়েরি করা যেটা, সেটা হচ্ছে যে আপনি আসলে বলার চেষ্টা করেন যে আমি কনফার্ম করছি যে এইটা আমি গভর্নমেন্ট ওয়েতে আমি এটা অন্য সবাইকে সার্কুলেট করলাম যে আমার পে অর্ডারটা হারিয়েছে। তাহলে ইন ফিউচারে যদি কোনো কারণে লিগ্যাল অব্লিগেশনস আসে আপনার এই পে অর্ডারের এগেনস্টে, তাহলে আমরা অ্যাজ এ ব্যাংক বলতে পারবো যে এটা আসলে লিগালি সাপোর্টিভ ওয়েতে এটা ডায়েরি করা হয়েছে। পে অর্ডার এবং ডিমান্ড ড্রাফট। পে অর্ডার এবং ডিমান্ড ড্রাফটের মধ্যে পার্থক্য বলা হয়েছে আমাদের 18 নম্বর শেষ পার্টে। 19 নম্বর হচ্ছে ডিসক্রাইব দ্য ডিটেল অ্যাবাউট হ্যান্ডলিং অফ মিউটিলেটেড, সয়েলড, চার্টেড, মিসম্যাচ অ্যান্ড ফেক নোটস। সব আমরা ক্যাশ ম্যানেজমেন্ট কোর্সটা যে ক্লাসটা করেছি সেখানে এগুলি সব আলোচনা করেছি। ফেক নোটটা খুব ইম্পর্টেন্ট, বিকজ ফেক নোট ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বেন। ফেক এবং মিউটিলেটেড। মিউটিলেটেডের জন্য আপনারা জানেন এই যে ক্যালকুলেশন আছে একটা, আর ফেকের ক্ষেত্রে কি কি স্টেপস গ্রহণ করতে হবে, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। ডিসকাস অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট অফ ক্যাশ ইন ভোল্ট, এটিএম অ্যান্ড ফিডিং ব্রাঞ্চেস। ভোল্ট কিভাবে ম্যানেজ করতে হয়, এটিএম কিভাবে ম্যানেজ করতে হয়, ফিডিং ব্রাঞ্চগুলি কিভাবে কাজ করে, ক্যাশ সেফ রেজিস্টার, ক্যাশ সেফ অপারেটিং অফিসার, কাস্টোডিয়ান সিকিউরিটি অফ ক্যাশ সেফ রেজিস্টার, প্রসিডিওর অফ ক্যাশ হ্যান্ডলিং, ক্যাশ সেফ অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট,
হ্যান্ডেলিং ক্যাশ শর্টেজ, হ্যান্ডেলিং ক্যাশ অ্যাক্সেস, সব ছোট ছোট করে বলে দিচ্ছি, কারণ এটা তো আপনার আসলে ফান্ডামেন্টালি বড় টাইপের প্রশ্ন আসবে না। এটা হয়তো হয়তো একটা বেসিক টাইপের একটা প্রশ্ন আসবে, বেসিকটা বোঝার জন্য আমাদের এখানে যতটুকু জানা দরকার ততটুকুই দেওয়া হয়েছে। ইমার্জিং হ্যান্ডেলিং অফ ভোল্টস অ্যান্ড এটিএমস, হ্যান্ডেলিং অফ মিউটিলেটেড নোটস, যদি এই জায়গায় কোনো জায়গায় থাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। 21 নম্বর প্রশ্ন, স্টেট দ্য রিজনস টু ইউজ এ সেফ ডিপোজিট লকার, হাউ টু ম্যানেজ অফ লকার অ্যান্ড সেফ কাস্টডি সার্ভিস, টাইপস অফ আইটেম টু কিপ ইন সেফ ডিপোজিট লকার। লকার আমরা কিভাবে ম্যানেজ করি এবং সেটাতে কি কি রাখা যাবে, কিভাবে কাজ করবে, এইটা আলোচনা করা হয়েছে। লম্বা পথ, লাস্ট কোয়েশ্চেন এইটার জন্য। হাউ এ ব্যাংক শুড বি ক্লোজড অফ এ, হাউ এ অ্যাকাউন্ট শুড বি ক্লোজড বাই এ ব্যাংক, একটা অ্যাকাউন্ট কিভাবে ক্লোজ করব, একটা অ্যাকাউন্ট কিভাবে ক্লোজ করব, মানে আমি আসলে মানে লটা ক্লোজ করে দিতে চাচ্ছি। একটা অ্যাকাউন্ট ক্লোজ করব কিভাবে, একটা অ্যাকাউন্ট ক্লোজ করব বেসিকলি আমি আহ, দেখেন এখানে লিখছে, ইউ মে ক্লোজ ইউর অ্যাকাউন্ট এট দ্য টাইম বাই গিভিং নোটিস ইন রাইটিং অর সাবমিটিং অ্যাকাউন্ট ক্লোজার ফর্ম টু ইউর ব্রাঞ্চ ফায়ার ইউ ওপেন ইউর অ্যাকাউন্ট, যেখানে ওপেন করেছেন সেখানে ক্লোজের ফর্ম দিবেন। ক্লোজের ফর্ম দেওয়ার পরে ব্যাংক যেটা করবে, অন ক্লোজার অফ দ্য অ্যাকাউন্ট দ্য ব্যাংক উইল পে দ্য ক্রেডিট ব্যালেন্স ইফ এনি অফ দ্য অ্যাকাউন্ট অ্যান্ড ইন্টারেস্ট ডিউ টু পে অ্যাকাউন্টে, যদি ওই অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স থাকে সেটা কাস্টমারকে দিয়ে দিবে। নেসেসারি চার্জেস অ্যান্ড গভর্নমেন্ট লেভিস শ্যাল বি রিয়েলাইজ, লেভির মানে সুদ, গভর্নমেন্টের যদি কোনো চার্জ থাকে সেটার উপর কোনো ইন্টারেস্ট থাকে সেটা আমরা রিয়েলাইজ করে নিব। ইউ উইল সারেন্ডার দ্য আনইউজ চেকবুক অ্যালং উইথ রিকোজিশন স্লিপ, ডেবিট কার্ড অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস, যেগুলি ব্যাংক আপনাকে দিয়েছেন সেগুলি আপনি সাবমিট করবেন। যদি কোনো কারণে এগুলির মধ্যে কোনোটা আপনি সাবমিট করতে না পারেন, তাহলে if any of the above mentioned document or materials are not are lost or misplaced, then you must submit an application along with copy of GD, ওই যে একটু আগে যেটা বলছিলাম জিডি, এখানেও জিডি করতে হবে রিগার্ডিং লস অফ অর মিসপ্লেস, এটার জন্য জিডি করতে হবে। তবে এই ডেবিট কার্ড এগুলির ক্ষেত্রে অনেক সময় জিডি করা হয় না, বাট এগুলি জিডি করে আপনার অ্যাপ্লিকেশন নিয়ে ক্লোজ করাটা হচ্ছে আমার লিগ্যাল ওয়েতে ভ্যালিড। দিস ইজ আওয়ার কোয়েশ্চেন নাম্বার 22। সো এখন পর্যন্ত আমরা জেনারেল ব্যাংকিং পার্টের ক্যাশ এবং জেনারেল ব্যাংকিং অপারেশন পার্টটা কমপ্লিট করেছি। জেনারেল ব্যাংকিং ক্যাশ এবং অপারেশন পার্টটা কমপ্লিট করেছি। আমাদের কাছে এর পরের যে পার্টটা আছে, জাস্ট 5 মিনিটস টাইম নিব, কারণ এটা আমরা একদম আলাদা করে আপনাদের সাথে আলোচনা করেছি, ক্লাস করেছি। সেটা হচ্ছে ক্লিয়ারিং নিয়ে আমাদের একটা ডিসকাশন ছিল, ক্লিয়ারিং নিয়ে একটা ডিসকাশন ছিল, এবং আমরা ক্লিয়ারিংটা একটা শিট দিয়েছি, এটা চেঞ্জ করিনি আমি, ক্লিয়ারিংটা যে শিটটা আছে সেটাই আছে। ক্লিয়ারিং কাকে বলে, ইনওয়ার্ড আউটওয়ার্ড বলতে কি বোঝায়, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস কি, তারপরে ব্যাপস কিভাবে কাজ করে, এমআই চেক, চেক বলতে কি, কোথায় কিভাবে দেখতে হয়, এমএর যে, তারপরে হচ্ছে টাইপস অফ ক্লিয়ারিং কয় ধরনের হয়, হাই ভ্যালু কি, লো ভ্যালু কি, রিটার্ন রিজন, চেক রিটার্ন করতে গেলে কি রিজনে দিতে হয়, কয়টা রিজন আছে, সেগুলি কয়টা রিজনের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রিপ্রেজেন্টেবল, আবার দিয়ে দেওয়া জমা দেওয়া যায়, আবার আরেকটা আছে রিপ্রেজেন্টেবল না, সেগুলি কি কি। দেন হচ্ছে বাংলাদেশ অটোমেটেড বিএফটিএন বলতে কি বোঝায়, হিস্ট্রি অফ বিএফটিএন দেওয়া আছে, তারপর বিএফটিএন এর বৈশিষ্ট্য কি, আরটিজিএস কি, আরটিজিএস এর বৈশিষ্ট্য কি, তারপরে হচ্ছে কয়টা কারেন্সিতে আরটিজিএস করা যায়, এনপিএসবি কি, সেটা কিভাবে কাজ করে, এনপিএসবির হিস্ট্রিটা কি সেটা দেখানো হয়েছে, আলটিমেট ডিটেকশন মেশিন বলতে কি বোঝায় সেটার বৈশিষ্ট্য, ইনওয়ার্ড এন্ড আউটওয়ার্ড বিল কালেকশন বলতে কি বোঝায় সেটা কিভাবে কাজ করে। এখানে কিছু শর্ট নোট দিয়েছি, চালান, ই চালান এবং এলে ইজিপি প্রসেসটা কিভাবে কাজ করে সেটা দেখানোর চেষ্টা করেছে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পজিটিভ পে ইনস্ট্রাকশনটা কি দিতে হয়, কিভাবে দিতে হয়, কার জন্য কত, এটা এমসিকিউতে আসতে পারে। আর পজিটিভ পে ইনস্ট্রাকশনটা নর্মালি কোন প্যাটার্নে থাকে, একটা প্যাটার্নের পজিটিভ পে ইনস্ট্রাকশনটা দিয়েছি। ডিএমসি সফটওয়্যার, এটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষা না, ডিএমসি সফটওয়্যার কিছু কিছু ব্যাংকে এটা দেয়, সেই জন্য কোয়েশ্চেনটা এখানে দিয়েছি। কিউআর কোডটা খুব ইম্পর্টেন্ট, ডিজিটাল অ্যান্ড মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটাও অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট। বেস্ট পেমেন্ট মেথড এখানে যদি আপনাকে বলি তাহলে আমরা এমএফএসটাকে বলবো, কেন বলবো সেটার কথা এখানে বলা হয়েছে। দ্যাটস অল অ্যাবাউট ক্লিয়ারিং। সো আমরা আজকে ক্লিয়ারিং, ক্যাশ, জেনারেল ব্যাংকিং অপারেশনটা শেষ করেছি। আপনাদেরকে চারটা শিট, যে চারটা শিট আমি শেয়ার করেছি, 1 নম্বর শিটটা আবার রিভাইজ শেয়ার করছি আমি, আর বাকি শিটগুলি যেমন আছে তেমন আপনারা প্রিন্ট দিয়ে অ্যাকুমুলেট করে পড়ে নিতে পারেন। নেক্সট ডে বুধবারে আমাদের নেক্সট ক্লাস, সেই দিন আমরা লর পার্টটা রিভিউ করবো, অর্থাৎ এনআই অ্যাক্ট, কোম্পানি অ্যাক্ট, তারপর হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট, তারপরে হচ্ছে আইটি রিলেটেড অ্যাক্ট,
তারপরে হচ্ছে স্ট্যাম্প অ্যাক্ট, তারপরে হচ্ছে প্রোপ্রাইটারশিপ অ্যাক্ট, তারপরে হচ্ছে অন্য যত ধরনের অ্যাক্ট আছে, লর ক্ষেত্রে যত ধরনের অ্যাক্ট আছে, যেগুলি ডিটেল পড়া দরকার সেগুলি ডিটেল পড়বো, যেগুলি সামারি পড়া দরকার সেগুলি সামারি পড়বো। আমাদের ডিটেল ল আসলে পড়তে হবে ব্যাংক কোম্পানি অ্যাক্ট, এটা অলরেডি উই হ্যাভ ডিসকাস লাস্ট ক্লাস, সেটা রিভিউ করব এবং অন্যান্য লগুলি রিভিউ করব। সো নেক্সট ক্লাস উইল অলসো ইম্পর্টেন্ট বিকজ লগুলির পাশাপাশি আমরা এএমএল পার্টটাও সেখানে আবার রিভিউ করে ফেলবো। তাহলে এতটুকু হলে আমাদের এই খুচরা যতগুলি পার্ট আছে একটা বড় ভলিউমের কাজটা শেষ হয়ে যাবে। নেক্সট ফ্রাইডে থেকে স্যার, আমরা একটা কোশ্চেন ছিল জি স্যার, নেক্সট ক্লাসে একটু অ্যাসেট ম্যানেজমেন্ট লাইবিলিটিটা যদি একটু অ্যাড অ্যাসেট করে দিতেন ম্যানেজমেন্ট বিষয়টা। লাইবিলিটিটা পরের ক্লাসে যাবে, কারণ ওইটা ওকে, হচ্ছে ঠিক আছে। রিস্কের সাথে মানে ওইটা হচ্ছে আপনার ক্রেডিটের সাথে রিলেটেড। সো ক্রেডিট ক্লাসে আমরা ওইটা নিয়ে আলোচনা করব, অ্যাসেট ম্যানেজমেন্ট ঠিক আমি আছে। একটা ভাই কোশ্চেন তাহলে কি করি, গার্নিশিটা এনআইএক্টের যেন কি কোনটা আমি ওটা দিয়েছেন ভুলে গেছি। শীটটা? জি গার্নিশি এনআইএক্টের শীটটা গার্নিশি কি দিয়েছেন? কোনটা? এনআইএক্ট এনআই ওটা অ্যাক্ট না, শীটটা কি দিয়েছেন? না লর সরি, শিটটা আমি এনআইএক্ট ফাইনালাইজ করি দিয়েছেন নাই, আপনি, কারণ হচ্ছে এনআই কোম্পানি অ্যাক্ট অ্যাক্টের যেটা দিয়েছেন সেটা দেন কোম্পানি নাই। অ্যাক্ট, এনআই অ্যাক্ট এগুলি সব মিলিয়ে কম্পাইল করে একটা শিট দিব, যেটা ফাইনাল শিট আপনাদেরকে দিব, মানে দিচ্ছি, আচ্ছা, কাজ করছি আমি, আজকে রাতেই দিয়ে দিব, তাহলে যাতে ক্যাশ আপনারা এটা ম্যানেজমেন্টটা বুধবার কি আগে সাথে প্রিন্ট দিয়ে না দিলেন? করে পারেন। ক্যাশ ম্যানেজমেন্টের শীটটা কি এর সাথেই আছে নাকি? ক্যাশ ক্লিয়ারিং যেটা দিলেন। ম্যানেজমেন্টের শিটটা 4 নাম্বার শিটের সাথে আছে, তার 4 নাম্বার ওকে, শিটের লাস্ট পার্ট। ওকে, থ্যাংক ইউ। এনি আদার কোয়েশ্চেন? ভাইয়া গার্নিশি যেন কি আমি ভুলে গেছি। গার্নিশি কি কেউ কি বলতে পারবেন? আমিও ভুলে গেছি, কারো কি মনে আছে? ইনস্ট্যান্ট কোর্ট থেকে অর্ডার আসবে, এটা হচ্ছে যে মানে যে টাকা পাবে সে হচ্ছে স্যার কোর্টে হচ্ছে তার ক্রেডিটরের এগেনস্টে হচ্ছে কেস করবে যে সে যদি টাকাটা না দেয়, ঠিক আছে। জি ও এটা হচ্ছে স্যার মানে কোর্ট থেকে যে অর্ডারটা তখন আসবে সেটাই হচ্ছে গার্নিশি অর্ডার। আর এটা স্যার দুইটা রকম, একটা হচ্ছে গার্নিশি নিশি আর হচ্ছে যে গার্নিশি অ্যাবসলিউট। গার্নিশ নিশিটা হচ্ছে স্যার প্রাথমিক পর্যায়েতে যে মানে কোর্ট যেভাবে নির্দেশনা দিবে মানে সেটাই ফলো করবে ব্যাংক, আর অ্যাবসলিউট হচ্ছে ফাইনাল যে রায়টা হবে সেটা যেটা বলবে সেটা মানে হুম, কমপ্লাই করবে স্যার। ভেরি থ্যাংক ইউ। গুড, ভেরি গুড, ভেরি গুড, ইয়েস হি ইজ এক্স্যাক্টলি কারেক্ট। মানে গার্নিশি অর্ডার হচ্ছে যদি পাওনাদার টাকা দেওয়ানাদারের কাছে না পেয়ে কোর্টের কাছে বলে যে ওর কাছ থেকে আমি টাকা পাই এবং ওর এই অ্যাকাউন্টে টাকা আছে, এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তখন কোর্ট থেকে সেই ব্যাংকে একটা হোল্ডিং নোটিশ দেয় যে তোমার এই কাস্টমার অন্য একটা কাস্টমারের সাথে ট্রানজেকশন আছে, আমার ফার্দার নোটিশের আগ পর্যন্ত তার অ্যাকাউন্টে ট্রানজেকশন হয় উইথড্র অথবা জমা উইথড্র সবই হতে পারে, মানে এটা কোর্টের উপর ডিপেন্ড করে। যে ইনস্ট্রাকশনটা দিবে সেই ইনস্ট্রাকশনটাকে বলে গার্নিশি অর্ডার। গার্নিশি অর্ডার দুই রকম, একটা হচ্ছে গার্নিশি নিশি আর গার্নিশি অ্যাবসোলিউট। গার্নিশি নিশি হচ্ছে যেটা ইনিশিয়াল লেভেলে দেওয়া হয়, আর অ্যাবসোলিউট মানে হচ্ছে রায়ের পরে যেটা ডিক্লারেশন দেওয়া হয় সেটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শেষ করব। নেক্সট ডে আমরা স্টার্ট করব অ্যাজ ইউজুয়াল 1 আওয়ারের মধ্যে আমরা শেষ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। স্যার একটু যদি ক্লাসটা 10টায় দিতেন একটু সুবিধা, নামাজ পড়ে স্যার মানে আচ্ছা একটু আমি মিস আমি হয়ে যাচ্ছে। ওকে, আমি জাস্ট শার্প 10টায় দিব, 10টা থেকে জি শার্প 11টায়। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।